ওই দাদা 12 এর অর্গানিক শুরু করার আগে কয়েকটা টার্ম 11 এর শিখে নে। অলরেডি হাতে দিয়ে দিচ্ছি। প্রথম আজকে আমরা শুধু র্যাডিক্যালকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? র্যাডিক্যাল তার কমন নাম, আর তার সঙ্গে একটু আমরা প্র্যাকটিস করবো আইইউপ্যাক নিয়ে। এটা আজকে হবে। পরে ক্লাসে আমরা ধরবো, দেখে নাও, ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট, ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, এগুলো আছে। তারপর আর একটা পার্ট তোদের নোটসে দিয়েছি, চেক কর। ইএসআর, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, শেষে গিয়ে দেখ পাবি, ঠিক আছে? একদম লাস্ট পাতা যা, দেখ ওখানে প্রচুর কোশ্চেন সব ফাঁকা রেখেছি, ওগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করব। অনেক জায়গা ফাঁকা রেখেছি, পেয়েছিস? আর শেষে দেখ লাস্ট পেজে একটা চার্টের মধ্যে ইন্টারমিডিয়েটস, তাদের একটা সামারি করে দিচ্ছি, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, কার্বন ফ্রি র্যাডিক্যাল, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? চল নাম দিয়ে শুরু করতে যাচ্ছি। সব এখানে চলে আয়, যখন বলবো তখন ওখানে নোট করবি, আগে এখানে পার্টিসিপেট কর। কয়েকটা র্যাডিক্যালের নাম বল, সবার আগে এই র্যাডিক্যালের নাম বল। সবাই জানিস মিথাইল, ঠিক? আচ্ছা, এর কমন নাম কি? মিথাইল, সিম্বল এমি, আর এর আইইউপ্যাক নেম মিথাইল। দুটো কথা হবে, একটা কমন নাম আর একটা আইইউপ্যাক নেম। এটা চলে আয়, বল এর কমন নাম ইথাইল, সিম্বল ইটি, ঠিক? আর আইইউপ্যাক নেম ইথাইল। তারপর এটা চলে আয় প্রোপাইল। তো শুনে নে, কমন নাম প্রোপাইল নয়, এন প্রোপাইল, ঠিক? সিম্বল এনপিআর, আর আইইউপ্যাক নেম প্রোপাইল। এবার শুনে নে, কখন এন বলবি, কখন আইসো বলবি, কখন নিও বলবি, কখন সেক বলবি, কখন টার বলবি, এই একটু ভাষাটা জেনে নে। যখন আমরা র্যাডিক্যালের কথা বলবো তাহলে মাথায় রাখবি, র্যাডিক্যাল মানে কার্বনের মিনিমাম একটা বন্ড ফাঁকা থাকবে। দেখ মিনিমাম একটা বন্ড ফাঁকা আছে। যেই কার্বনের বন্ড ফাঁকা সবার আগে তার ডিগ্রি দেখবি। বলে ডিগ্রি কত? কথা বল। 1। এর ডিগ্রি 1, 1 ডিগ্রি বেটা। এটা 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কথা শোন, যদি তোদের 1 ডিগ্রি থাকে, ভাষাটা শুনে নে বেটা, তার মধ্যে 3টে খেলা পাবি, এন, আইসো, নিও। যদি 1 ডিগ্রি নয় তাহলে এই টার্মটা হবে না, আগে মাথায় সেট কর। 1 ডিগ্রি হলে তখন আমরা ওর মধ্যে 3টে টার্ম ইউজ করব, এন, আইসো আর নিও। এন তখন বলবো যখন স্টেট চেন হবে, কোনো ব্রাঞ্চ হবে না। আইসো তখন বলবো যখন একটা ব্রাঞ্চ হবে, মিথাইলের একটা ব্রাঞ্চ হবে। আর নিও তখন বলবো যখন মিথাইলের দুটো ব্রাঞ্চ হবে। তার সঙ্গে আর একটা ভাষা জেনে রাখ, এই যে টার্ম এন, আইসো, নিও, এরও একটা লিমিটেশন আছে। এটা খুব বেশি আমরা 3 থেকে 5 কার্বন অবধি ইউজ করি, এর বেশি এর কমে ইউজ করা যায় না। 3 কার্বন থেকে 5 কার্বন অবধি এটা বেশি ইউজ করা হয়, এরপরে এটাকে খুব কম ইউজ করা হয়। এবার যদি 2 ডিগ্রি হয় আর কিছু বলার দরকার নেই, একটাই কথা বলবি, টেক। আর যদি 3 ডিগ্রি হয় তাহলে কি বলবি বেটা? টার বলবি। 3 ডিগ্রি হলে কি বলবি? টার বলবি। বুঝতে পেরেছিস? তাহলে 1 ডিগ্রি হলে আবার বলছি এন, আইসো, নিও। তো বল এটা কোন ডিগ্রি বেটা? 1 ডিগ্রি। স্ট্রেট চেন আছে, তাহলে এটাকে কি বলা হবে? এন প্রোপাইল। মাথা সেট করে রাখবি। আবার আসছি, যখন বলবো তখন নোট করবি, আগে ডিসকাশন কয়েকটা শুনে নে। হয়েছে এটা? এবার দেখ, আগে ডিগ্রি বল। 2 ডিগ্রি। 2 ডিগ্রি হলে নাম কি হবে? সেক। এর নাম কি হবে? সেক প্রোপাইল। কিন্তু এটা এক্সেপশনের মাথায় রাখবি, এই একটাই আছে যেটাকে আইসো প্রোপাইল বলা হয়। এছাড়া বাকি যতগুলো আছে, আবার রুল বলছি, আগে ডিগ্রি চেক করবি। ডিগ্রি যদি 1 হয় তাহলে বলবি এন আছে না, আইসো আছে না, নিও আছে। যদি 2 ডিগ্রি হচ্ছে তাহলে সেক বলবি, আর 3 ডিগ্রি হলে টার বলবি। বাট আচ্ছা, এবার আইইউপ্যাক নেম রুলটা শুনে নে। এর আইইউপ্যাক নেম কিভাবে করবি? দুভাবে। একটা তো যেটা যে কার্বনে বন্ড ফাঁকা তাকে 1 দিবি, আর কাউকে 1 দিবি না। 1 দেওয়ার পর এটা 2 দিবি। তাহলে বল 1 পজিশনে কে বসে আছে? মিথাইল। আর এর নাম কি বলবি? ইথাইল। তাহলে নাম কি হবে? 1 মিথাইল ইথাইল। এই একটা নাম, এই একটা নাম। আর একভাবে শুনে নে, 1 2 3। যদি পুরোটাকে ধরবি তাহলে কোন জায়গায় বন্ড ফাঁকা আছে? 2 নম্বরে। তো এইভাবে লিখবি। কটা কার্বন বেটা? 3টে। তো 3টে কার্বনের জন্য কি লিখবি? প্রোপ। আর কোন জায়গায় বন্ড ফাঁকা আছে? তো ওই 2 এর জন্য লিখবি আইল। প্রোপ টু আইল। তাহলে দুটো আইইউপ্যাক নেম হলো, বল কি কি নাম হলো? একটা প্রোপ টু আইল, আর একটা কি নাম বললাম বেটা? 1 মিথাইল ইথাইল।
তাহলে প্রোপান, সরি কেন প্রোপান হবে, আমি আনটা মিস করলাম, প্রোপান টুয়াইল, আর একটা নাম হবে 1 ইথাইল মিথাইল। এই লজিকটা যদি ধরে নিচ্ছিস তাহলে পরেরটা আয়। সবার আগে কমন নাম বল, এন বিউটাইল। আইউপ্যাক নেম বিউটাইল, এখানে শুধু বিউটাইল। কমন নাম এন বিউটাইল, আইউপ্যাক নেম কি বলবি বেটা, বিউটাইল। আবার পার্টিসিপেট করবি, আয়। কমন নাম কথা পার্টিসিপেট কর, সেট বিউটাইল না, আইউপ্যাক নেম। যদি আমি এখান থেকে ধরি তাহলে নাম বল 1 মিথাইল প্রোপাইল। আর যদি আমি এইভাবে ধরি বিউটান 2 আই, তাহলে সেট বিউটাইল অথবা বিউটান 2 আই অথবা 1 মিথাইল প্রোপাইল। বুঝেছিস? পরেরটা ধর বেটা, আগে ডিগ্রি বল, ডিগ্রি বল, ডিগ্রি ডিগ্রি। যেই কার্বনের বন্ড ফাঁকা তার ডিগ্রি ধর 1 ডিগ্রি। আর যখন 1 ডিগ্রি হবে তখন আমি দেখবো যে ওটা এন হবে না, আইসো হবে না, নিও হবে। বল কটা ব্রাঞ্চ, একটা, নাম আইসোবিউটাইল। তাহলে কমন নাম তো হলো আইসোবিউটাইল, আইউপ্যাক নেম। কি বলেছিলাম, যেই কার্বনের বন্ড ফাঁকা তাকে 1 দিবি, তারপর 2 দিবি, তারপর 3 দিবি, নাম বল 2 মিথাইল প্রোপাইল। বুঝেছিস? আবার পার্টিসিপেট কর, আয় বেটা। কমন নাম, কমন নাম আগে ডিগ্রি দেখ, 3 ডিগ্রি। 3 ডিগ্রি মানে টারবিউটাইল। এই কনফিউশন করবি না, যারা নিও বলেছিস শুনে নে, আবার বলছি, নিও হবে না, এন হবে না, আইসো হবে পরের গল্প, আগে সবার আগে ডিগ্রি দেখবি। যদি 1 ডিগ্রি হয় তার মধ্যে নিও পাবি, 3 ডিগ্রিতে নিও হয় না। 3 ডিগ্রি হলে টার, 2 ডিগ্রি হলে সেক, আর 1 ডিগ্রি হলে এন অথবা আইসো অথবা নিও বলা হবে। তাহলে এটাকে কি বলা হবে, টারবিউটাইল। চলো আইউপ্যাক নেম। আমি যদি এটাকে 1 ধরি তাহলে এটা 2, 1 ডাইমিথাইল ইথাইল। আর যদি আমি এটাকে এইভাবে ধরি 1 2 3, 2 মিথাইল প্রোপান 2 আই। চেক কর, 2 মিথাইল প্রোপান 2 আই অথবা 1 ডাইমিথাইল ইথাইল। বুঝতে পেরেছিস? আবার বল এন পেন্টাইল, ঠিক আচ্ছা। এন পেন্টাইলের আর একটা নাম জেনে রাখ, অ্যামাইল বলা হয়। ঠিক আছে? অনেক সময় বলে অ্যামাইল অ্যালকোহল, তাহলে কি করবি, এখানে ওএস লাগাবি। ঠিক আছে? আর আইউপ্যাক নেম কি হবে বেটা, শুধু পেন্টাইল। ঠিক, আয় পার্টিসিপেট কর, বল কমন নাম। আগে ডিগ্রি চেক কর, 2 ডিগ্রি। 2 ডিগ্রি মানে সেক, তাহলে একটা হবে সেক পেন্টাইল। কমন নাম আইউপ্যাক নেম 1 মিথাইল অথবা প্রোপান পেন্টান 2 আই, পেন্টান 2 আইল অথবা 1 মিথাইল বিউটাইল। বুঝেছিস? এটা বল, আগে ডিগ্রি চেক কর, 1 ডিগ্রি আর একটা ব্রাঞ্চ, তার মানে আইসো, তাহলে এর নাম আইসোপেন্টাইল। আর কোন নাম, আইউপ্যাক নেম তো বল, আইউপ্যাক নেম বল। 1 কাকে দিবি, যার বন্ড ফাঁকা তাকে 1 দিবি, এটা হবে 3 মিথাইল বিউটাইল। বুঝেছিস? এবার শুনে নে কি বলেছিলাম, এই যে টার্ম হচ্ছে এন, আইসো, নিও, সেক্টর, এই টার্মগুলো কোন কার্বন অবধি বেশি ইউজ করা হয়, 3 থেকে 5। তার কারণ শুনে নে। এবার এটা কমন নাম কি, সেক। দেখ এবার কেন ওটা দরকার, এর বেশি গেলে গন্ডগোল শুরু হয়ে যাবে। বলতো যদি এই বন্ডটা আমি এখানে রেখে দিই তাহলে তো সেক হবে, এটাও তো 2 ডিগ্রি না, এটা কনফিউশন ক্রিয়েট করবে যে সেক কাকে ধরবো। এই কনফিউশন এর আগে আমরা যাব না, এইভাবে ধরে রাখবো। আয় পরেরটা ধর, বল এবার কম্প্যারিজন করবি। দেখ আছে, বলতো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের মধ্যে পার্থক্য বল। হ্যাঁ, এবার এর নামটা শুনে নে, অ্যাক্টিভ পেন্টাইল। এখানে কিন্তু একটা ব্রাঞ্চ আছে, ওই একটা ব্রাঞ্চ এখানে যদি থাকে তাহলে নাম আইসো, আর এখানে হলে কি নাম দেওয়া হয়েছে, অ্যাক্টিভ পেন্টাইল। আইউপ্যাক নেম তোরা বলবি 2 মিথাইল
বিউটাইল, এর নাম হচ্ছে 2 মিথাইল বিউটাইল। ঠিক, এর নামটা বল, ডিগ্রি বল আগে, তাহলে নাম বল। টারপেন্টাইল না, আইউপেকনিম বল। দুটো নাম হবে, দুটো নাম বল। হ্যাঁ, একটা হবে 1,1 ডাইমিথাইল 1 2 3 প্রোপাইল। আর যদি এটাকে আমরা লংগেস্ট চেন হিসাবে ধরি 1 2 3 4 2 মিথাইল বিউটান 2 আইল, 2 মিথাইল বিউটান 2 আইল, অথবা 1,1 ডাইমিথাইল প্রোপাইল। ক্লিয়ার কর, বুঝেছিস? চল এর নাম বলো। 1 ডিগ্রি, তো ডিগ্রি 1 হলে কি টার বলা যাবে না? কটা ব্রাঞ্চ আছে? দুটো, দুটো ব্রাঞ্চ হলে নিও, তাহলে নাম কি হবে? নিওপেন্টাইল। আর নাম বল, 2,2 ডাইমিথাইল প্রোপাইল। লজিক বুঝেছিস? এর নাম বল। কটা কার্বন? 6টা। ডিগ্রি কত? 3 ডিগ্রি। তার নাম কি হবে? টার হেক্সাইড। ঠিক, আর কি নাম হতে পারে? আইউপেকনিম বল। 1,1, যদি আমরা এখান থেকে করি 1 2 3 4, আর যদি আমরা লংগেস্ট চেন হিসাবে করি 1 2 3 4 5, একটা হবে 2 মিথাইল পেন্টান 2 আইল, অথবা 1,1 ডাইমিথাইল বিউটাইল। এই অবধি সবার ক্লিয়ার আছে? সবার? তো আগে এই অবধি আমরা ফিল আপ করবো, তারপর এগোবো। শুরু করো ফিল আপ করা। চলো দেখো এখানে নেক্সট হচ্ছে কটা ফাঁকা বন্ড? দুটো। এর না, দেখ CH4 তার নাম মিথেন, ওখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিবি তার নাম মিথাইল, আর একটা হাইড্রোজেন বাদ দিবি তার নাম মিথিলিন। এর কমন নামটাও মিথিলিন, আইউপেক নামটাও মিথিলিন। পরেরটা দেখ, দুটো বন্ড ফাঁকা, দুটো কার্বন ফাঁকা, দুটো কার্বন, তার নাম আইউপেকনেমো ইথিলিন। এবার এটাকে দেখ, এবার এই দুটোর মধ্যে সিমিলারিটি আর ডিফারেন্স বলতো। দুটো কার্বন, দুটো কার্বন, দুটো বন্ড ফাঁকা, দুটো বন্ড ফাঁকা, কিন্তু এখানে দুটো বন্ড পাশাপাশিতে ফাঁকা, একই কার্বন, তখন এটাকে বলবি ইথিলিডিন। ঠিক, ইথিলিডিন এটা আইউপেকনেমে ইউজ করা হচ্ছে। এরপর দেখ, এর নাম তোরা বল। ভিনাইল, আইউপেকনেম, বুঝতে পারছিস? এটা হচ্ছে ইথিনাইল। এটা বল কমন নাম অ্যালাইল, আইউপেক। দেখ তো নাম্বারিং কর, 1 2 3 হবে। এক সবসময় আমরা কাকে দিচ্ছি রে? সেই কার্বনকে দিচ্ছি যার বন্ড ফাঁকা, তাহলে এটা হবে 1 2 3। তাহলে বল তিনটে কার্বনের জন্য প্রোপ, ইন কোথায় আছে? 2তে, আর 1-এ কি আছে? আইল আছে। তো এটাকে নাম বলা হবে প্রোপ 2 in 1 আইল। নেক্সট, এর কমন নাম তোরা বল। প্যাটার্ন ধরবি বেটা, বল এখানে কটা কার্বন? দুটো কার্বন একটা ডাবল বন্ড, তিনটে কার্বন একটা ডাবল বন্ড, আর এখানে চারটে কার্বন একটা ডাবল বন্ড। এর নাম ক্রোটাইল, কমন নাম ক্রোটাইল। আইউপেক নেম তোরা বল। বিউটান 2 in, তো বিউটান হবে না, যখন আমরা ইন দিচ্ছি তাহলে বিউট 2 in 1 আইল। এই দেখ, এর নাম সিনামাইল। আর যদি নাম্বারিং করবি 1 2 3, আইউপেক নেম ধরতে পারছিস কিনা দেখ, বুঝতে পেরেছিস? এর নাম সিনামাইল, কমন নাম সিনামাইল। আচ্ছা, এর নাম প্রোপারগাইল, কমন নাম। আইউপেক নেম ধর, বুঝতে পারছিস? আইউপেক নেম নাম্বারিং কর, এটা পাবি। ঠিক, তারপরেরটা, এর নাম না, আমরা এখন এটাকে র্যাডিক্যাল হিসাবে দেখছি, ফাংশন গ্রুপ হিসাবে নয়। ফরমাইল, আইউপেক নেম মিথানোইল। এর নাম কমন নাম অ্যাসিটাইল, আর সিম্বল মাথায় রাখবি এসি, এই সিম্বলটা অনেক ইউজ করা হয়। ঠিক, আর আইউপেক নেম ইথানোইল। নেক্সট, বেনজিন রিং এর মাথায় যদি সিও থাকে, মানে C6H5CO, তখন সেটাকে বলবি বেনজোইল। ঠিক, আর আইউপেক নেমটাও বেনজোইল আছে। এবার এটা দেখো, বেনজিন রিং এ যদি একটা বন্ড ফাঁকা হয়ে যায়, মানে C6H5, নাম ফিনাইল, আইউপেক নেমটাও
ফিনাইল। তারপর বেনজিন রিং এর মাথায় CH2 যদি একটা বন্ড ফাঁকা, তার নাম বেনজাইল, ঠিক। আর আইউপ্যাক নেম, এটাকে 1 নম্বর, তাহলে 1 নম্বরে কে বসে আছে? ফিনাইল। আর এর নাম মিথাইল, তাহলে এটাকে কি বলা হবে? ফিনাইল মিথাইল। বেনজিন রিং দুটো বন্ড ফাঁকা যদি কার্বনে, তার নাম বেনজাল বা বেনজাইলিডিন। আইউপ্যাক নেম ফিনাইল মিথিলিডিন। আবার বেনজিন রিং তার মাথায় কার্বনের 3টে বন্ড ফাঁকা, তখন সেটাকে বলা হয় বেনজো। এটাকে কি বলা হয়? বেনজো। এটাই লাস্ট আছে, চেক করো তো, বুঝেছিস? যে কটা র্যাডিক্যালের নাম দিচ্ছি শুনে রে বেটা, এ ছাড়া তোদের অর্গানিক কেমিস্ট্রি আর এগোবে না। আগে গিয়ে এই যে 11 12 যে পড়া হবে না, কমন নাম আইউপ্যাক নেম কম ইউজ হবে, কমন নামটা বেশি ইউজ হবে। যদি বলা হবে ইথিলিডিন ক্লোরাইড, তাহলে তোকে বুঝতে হবে ইথিলিডিন ক্লোরাইড কাকে বলছে, অ্যালাইল অ্যালকোহল কাকে বলছে, ক্রোটাইল অ্যালকোহল কাকে বলছে। ওই ক্রোটাইল পার্টটাকে ধরে রাখতে হবে, সে র্যাডিক্যাল গুলোকে ধরে রাখতে হবে, বুঝেছিস? তাড়াতাড়ি নোট করতে শুরু করো, চলো। এ গাধারা, এ বেটা, কথা শোন। আজকের ক্লাস লেখার কিছু নেই, বেশিরভাগ তোদের 11-এ পড়ানো হয়েছে, আমরা একটা কুইক রিভিশন শুধু করতে যাচ্ছি, ঠিক আছে? যার ফলে হবে আধ ঘন্টার পর তোরা করবি, হবে শুরু হবে, আর তোরা শুধু বসে শুনবি। তো আমি কন্টিনিউসলি পড়াতে যাবো না, আমি আধ ঘন্টা পড়াবো, তারপর 5 মিনিট ব্রেক দেবো, আবার টানবো। আর আজকে টার্গেট হচ্ছে 4টে আমরা শেষ করব। কি কি শুনি নে কথা। এই দেখ, আমাদের ক্লাস 12 পড়া শুরু করার আগে একবার সব গো থ্রু করবো। আমরা কি কি গো থ্রু করবো? ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমেরিক এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, আর হাইপার কনজুগেশন, বন্ড কিভাবে ভাঙছে, হোমোলাইটিক হেটেরোলাইটিক, অ্যাটাকিং রিজন কি নিয়ে আরেকবার কথা বলবো, ইলেকট্রোফিল আর নিউক্লিওফিল, আর ইন্টারমিডিয়েটস কি নিয়ে কথা বলবো। আর অলরেডি লাস্ট ক্লাসে আমরা 30 খানা র্যাডিক্যালের নাম ডিসকাস করেছি, মনে আছে? আয় ব্যাস, কথা বলতে যাবি, ডিসকাশনে থাকবো আমরা। এই দেখ, প্রথম কি পড়তে যাচ্ছি? ইন্ডাকটিভ এফেক্ট। এক একটা পার্ট ধর। প্রথম, কেমন এফেক্ট? কেন বল, কথা বল, কেন? এর মানেটা কি হচ্ছে? এর মানে হচ্ছে, শুনেন, এর মানে হচ্ছে আমাদের কাছে এই যে 4টে এফেক্ট পড়তে যাবি, তো 4টের মধ্যে মাথায় রাখবি 3টে পার্মানেন্ট, 1টে টেম্পোরারি। বল কোনটা টেম্পোরারি? ইলেকট্রোমেরিক এফেক্ট। টেম্পোরারি আর পার্মানেন্ট মানে বুঝে নে। টেম্পোরারি এফেক্ট আর পার্মানেন্ট এফেক্ট, এখানে মানে এটা হচ্ছে যদি কোনো বিক্রিয়া হচ্ছে, প্রসেস হচ্ছে, ওই সময় যদি এফেক্ট কাজ করছে তাহলে টেম্পোরারি। আর যদি এমন কোনো সিচুয়েশন যে বিক্রিয়া হচ্ছে বা না হচ্ছে, এফেক্টটা সবসময় কাজ করছে, তখন পার্মানেন্ট। তো এই পার্মানেন্ট বলার মানেটা কি? যদি কোনো প্রসেস হোক বা না হোক, ইন্ডাকটিভ এফেক্ট সবসময় কাজ করে। কিন্তু ইলেকট্রোমেরিক এফেক্ট টেম্পোরারি, তার মানেটা কি বেটা? ও সবসময় কাজ করে না, ও তখনই কাজ করে যখন সামনে কোনো অ্যাটাকিং রিয়েজেন্ট বসে থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে টেম্পোরারি আর পার্মানেন্ট মানে। নেক্সট কি হচ্ছে দেখ, কোথায় কাজ করে? শুনে নে, আমি জাস্ট ডিসকাস করতে যাচ্ছি, আর এই ডিসকাশনের সঙ্গে তার সঙ্গে শুনে নে, 4টে এফেক্ট শেষ হতে হতে 2টো বা 3টে জিনিস এমন আছে যেটা প্রত্যেকটা এফেক্টের জন্য যেন তোদের একদম মাথা সেট, বাকিটা হোক বা না কোনো অসুবিধা নেই, 2টে বা 3টে এমন পয়েন্ট হবে যেটা মাথা সেট করে নিতে হবে। একটা, কোথায় কাজ করছে, কোথায় কাজ করবে? সিগমা, ঠিক। দ্বিতীয়, কিভাবে কাজ করছে, হচ্ছেটা কি? আয়, কখন হবে? ইন্ডাকটিভ এফেক্ট কখন পাবি? যখন যেই দুটো সিগমা বন্ড, শুনে নে, যেই দুটো সিগমা বন্ড, ধরে নে একটা অ্যাটম এ আর একটা অ্যাটম বি, সিগমা বন্ড, এদের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয় তাহলেই এফেক্ট হবে, নালে হবে না। আমি যদি জিজ্ঞেস করি এ বি, এ এ বি সি, বল কোথায় ইন্ডাকটিভ এফেক্ট কাজ করবে, কোথায় কাজ করবে না? এ তে কাজ করবে না। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সমান হয় তাহলে ওখানে ইন্ডাকটিভ এফেক্ট কাজ করবে না, বুঝেছিস? ঠিক। আর কি হয় এখানে পড়, একটা বন্ড অন্য বন্ডকে পোলারাইজ করে দেয়, তার মানে এটা একটা চেইন মেথড। এটা একটা চেইন মেথড, বন্ড বন্ডকে পোলারাইজ করছে, এই বন্ড এটাকে করবে, এই বন্ড এটাকে করবে, এটা একটা চেইন মেথড আছে, ঠিক আছে? তারপর দেখ কি হচ্ছে, যেভাবে চেইন হিসাবে কাজ করছে, যেমন যেমন ডিসটেন্স বাড়বে এফেক্টটা কমবে, ঠিক। আর কিতে পাওয়া গেছে, কোন দিক ভালোভাবে কাজ করে, কখন কাজ করতে বন্ধ করে দেয় দেখতো? 4 নম্বর কার্বনের পর এটা কাজ করতে বন্ধ করে দেয়। কোন কার্বন অবধি ভালোভাবে কাজ করে? সেকেন্ড কার্বন। যদি কার্বনের চেন ধরবি তো ওখানে 2 নম্বর কার্বন অবধি ভালো কাজ করে, তারপর এটা আস্তে আস্তে উইক হয়ে যায়। আর এখানে এই লাইনটা পড়ে নে,
হয় কি, ধরে নে আমি একটা কথা বলছি, কার্বন আর এখানে ক্লোরিন আছে, ক্লিয়ার? বল এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কার কার ইলেকট্রন আছে বেটা? কার্বন আর ক্লোরিন। হয় কি, এর ইলেকট্রন আর এর ইলেকট্রন দুটো এই দিকে শিফট করে যাচ্ছে। এই শিফটিংটা জন্য কি হবে রে, এটা ডেল্টা মাইনাস হয়ে যাবে আর এটা ডেল্টা প্লাস হয়ে যাবে, বন্ডটা পোলারাইজ হয়ে গেছে। ঠিক আছে, মাথায় রাখবি এখানে, এখানে বল সিগমা ইলেকট্রন কি করছে? ট্রান্সফার করছে না বেটা। ট্রান্সফার যদি হয়ে যায় তখন জানিস কি হবে? তখন বন্ড ভেঙে যাবে। আর যদি বন্ড ভেঙে যায় তখন সি প্লাস আর সিএল, এখানে কমপ্লিট চার্জ ডেভেলপ হচ্ছে আর এখানে পার্শিয়াল চার্জ ডেভেলপ হচ্ছে। তাহলে কি পয়েন্ট ধরিয়ে দিচ্ছি বেটা, শোন, ইন্ডাকটিভ এফেক্ট কোথায় কাজ করবে? সিগমা বন্ড। আর কিভাবে কাজ করবে? শিফটিং অফ ইলেকট্রন টুয়ার্ড মোর ইলেকট্রোনেগেটিভ। ব্যাস এইটুকু ধরে রাখ, এর থেকে আর বেশি দরকার নেই। বাকিটা যা নোটস আছে একবার দেখে নিবি, এই দুটো জিনিস শুধু মাথায় সেট করে না, আমাদের সব কাজ হয়ে যাবে। কোথায় কাজ করবে? সিগমা বন্ডে। কি কাজ করবে? ইলেকট্রন শিফট করে যাবে। কোন ইলেকট্রন? সিগমা ইলেকট্রন কোন দিকে শিফট করবে? টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ। বুঝেছিস এটা? ঠিক। আয়, কটা টাইপ হচ্ছে বেটা এটা? দুটো টাইপ। কি কি? পজিটিভ আর নেগেটিভ। একটু মার্কার ঘা রেখে রাখ। हाँ लेके चले गए का? ना 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 ना, एक बार देख लो तो। চল বেটা, পজিটিভ নেগেটিভটা একটু বুঝে নি। নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখ কখন হচ্ছে, এমন কোন গ্রুপ যদি বসে থাকে যার ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? বেশি হবে। কার তুলনায় বল? কার্বনের তুলনায়। তখন ইলেকট্রনটা এইদিকে শিফট করবে। এইদিকে শিফট করলে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। এই ইলেকট্রনটা এইদিকে শিফট করবে, কিন্তু যেহেতু ডিসটেন্সটা বেশি তাহলে এফেক্টটা কম হবে। তাহলে ডেল্টা মানে কি? স্মল। ডাবল ডেল্টা মানে কি? আরো ছোট। ট্রিপল ডেল্টা আরো ছোট। এই অবধি আস্তে আস্তে এফেক্টটা আর কাজ করে না। এটাকে আমরা কি বলি? মাইনাস আই। তার মানে বল মাইনাস আই কখন হবে? যখন কার্বনের সঙ্গে এমন কোন অ্যাটম, এটা মাথায় রাখবে, ওয়াই কি হতে পারে? ওয়াই এখানে অ্যাটম হতে পারে বা গ্রুপ অফ অ্যাটমস হতে পারে, কিন্তু যা হবে তার ইলেকট্রোনেগেটিভিটি কি হবে বেটা? বেশি হবে। কার তুলনায়? কার্বনের তুলনায়। আর এই অর্ডারটা মাথায় রাখতে হবে। তার সঙ্গে আর একটা কথা বলছি বেটা, এই অর্ডারটা আমারও মুখস্থ করা নেই। যদি আমাকে বলিস অর্ডারটা বলুন হবে না, কিন্তু প্রবলেম সলভ করে দেব। তার জন্য কি কি জিনিস মাথায় রাখবি, তোদের কাজটা হয়ে যাবে, শুনে নে। একটা জিনিস তো এটা মাথায় রাখবি, যত ফাংশনাল গ্রুপ আছে না ওরা সব মাইনাস আই। এই একটা কথা মাথায় রাখবি, অ্যালকাইল গ্রুপ प्लस आई और फंक्शनल ग्रुप माइनस आई। होगा यही होगा, छोड़ो देख लेते बाद में। और तो कहीं गए नहीं थे, वही था। ঠিক আছে, তোর এখানে শোন, ফাংশনাল গ্রুপ কি আছে রে? মাইনাস আই। আর অ্যালকাইল গ্রুপটাকে কি বলবি? প্লাস আই। এই একটা জিনিস মাথায় রাখবি। দ্বিতীয় জিনিস মাথায় রাখবি, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মাইনাস আই বেশি, সোজা খেলা। তার মধ্যে দু চারটিকে মাথায় রাখবি, যেটা বেশি মাইনাস আই কাজ করে এটা NO2। CN, এই কয়েকটা ফাংশনাল গ্রুপটাকে ধরে রাখ। CHO, এরা হচ্ছে মাইনাস আই। এবার প্লাস আই এর মধ্যে চলে আয়। পজিটিভ দেখ তো কি হচ্ছে, ইলেকট্রন সিস্টেমকে ডোনেট করছে। আচ্ছা হ্যাঁ, এদের নামটা একটু জেনে নেব তো। এই যে এরা আছে, এদেরকে কি নাম দেওয়া হবে রে? মাইনাস আই আর একটা নাম। এবার এখানে একটা কনফিউশন হবে, এই যে ভাষাটা বলা হচ্ছে না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মাইনাস আই এর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর মাইনাস এম এর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দুজনের নাম এক পাবি কিন্তু দুজনের এক্সাম্পল আলাদা হবে। এখানে কারা মাইনাস আই হবে? একদম সোজা খেলা, তারা মাইনাস হবে যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে বেশি হবে। কারা প্লাস আই হবে? যাদের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে কম হবে। কি করে মাথায় রাখবি? আবার বলছি, মাইনাস আই মানে শুধু ফাংশনাল গ্রুপকে ধরে রাখবি, প্লাস আই কাকে ধরবি বেটা? অ্যালকাইল গ্রুপ। ব্যাস এইটুকু মাথায় রাখবি। আয় এখানে দেখ, আর অ্যালকাইলের মধ্যে কয়েকটা পয়েন্ট মাথায় রাখবি। এটা কোন অ্যালকাইল, এটা কোন অ্যালকাইল, আর এটা ঠিক। আর আবার হাইড্রোজেনের আইসোটোপটাও মাথায় রাখবি, যে ট্রিটিয়াম এর বেশি হবে, তার থেকে কম ডিউটেরিয়াম, তার থেকে কম হাইড্রোজেন। এই অর্ডারটা মাথায় রাখবি, এগুলো আগে দরকার হবে। এটা একটু একবার দেখে নে তোরা পড়। এটা এখন হ্যাঁ, এবার খেলা এখান থেকে।
আচ্ছা মনে আছে এই টপিকটা কখন, মানে কিসের টপিক এটা, কোন ক্লাসের? 11। মজার জিনিস এটাই আছে যে পড়ানো হয়েছে 11-এ, কিন্তু তার অ্যাপ্লিকেশন 12-এ আছে। এই জন্য এখানে আবার আমরা টাচ করছি। এখান থেকে দেখো আমরা কি কি কাজ করতে পারি। দেখ আমরা ইন্ডাকটিভ এফেক্ট থেকে কি বার করতে পারবো বল? অ্যাসিডিক স্ট্রেংথ বার করতে পারবো। আর কি বার করতে পারবো? বেসিক স্ট্রেংথ বার করতে পারবো। আর কি বার করতে পারবো? অ্যালকাইল হ্যালাইড কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি আমরা এখান থেকে জানতে পারবো। আর ইন্টারমিডিয়েট স্টেবিলিটি আমরা জানতে পারবো, ডাইপোল মোমেন্ট জানতে পারবো, ঠিক আছে, সলবিলিটি জানতে পারবো। চলো একটা কোশ্চেন আছে তোমাদের জন্য, এটা আগে পড়েছি, বল আনসার বল বেটা। প্লাস আই অপশন দিচ্ছি 1 2 3 4, বহুত আছে। একটা জিনিস তো প্রথম মাথায় রাখবি যে প্লাস আই আর মাইনাস আই কখনো একা কাজ করে না, একসঙ্গে দুজনই কাজ করে। যেমন বোঝাচ্ছি, দেখ বল সবার আগে বল এখানে ইন্ডাকটিভ এফেক্ট কোথায় কাজ করবে? সিগমা বন্ড, সিগমা বন্ড দেখতে পাচ্ছিস। এবার বল এই সিগমা বন্ড কার কার মাঝখানে আছে? কার্বন আর ক্লোরিন। কে বেশি ইলেকট্রোনেগেটিভ? তো যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে মাইনাস আই দেখাবে, আর যে কম ইলেকট্রোনেগেটিভ, মিথাইল এখানে কি দেখাচ্ছে? প্লাস আই দেখাচ্ছে। আবার এই এক্সাম্পলটা ধর, গ্রিগনাট রিএজেন্ট, ঠিক। এবার বল সিগমা বন্ড কার কার মাঝখানে আছে? কার্বন আর ম্যাগনেসিয়াম। বল কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন। তার মানে এটা কি হয়ে গেল রে? মাইনাস আর এটা প্লাস আই। কথা বুঝেছিস? তাহলে আনসার কি দুটোই হতে পারে, ঠিক আছে, বুঝেছিস? তাহলে ওটাই বলছি, একসঙ্গে প্লাস আই মাইনাস আই দুটোই কাজ করে, যখনই কাজ করবে একসঙ্গে কাজ করবে। আবার বলতো এখানে বল এটা কি কাজ করছে বল? বল এটা সিগমা বন্ড, দুটোই কার্বন, কিন্তু এই কার্বন বেটা sp, এই কার্বনটা sp, কার এস ক্যারেক্টার বেশি? এর না। এবার গ্রুপ অনুযায়ী কথা বল, বল এটা এই গ্রুপের নাম বল, এই গ্রুপের নাম বল ভিনাইল না। এবার মিথাইলে ভিনাইলের মধ্যে কে প্লাস আই কে মাইনাস আই? এটা হচ্ছে আমার প্লাস আই আর এটা হচ্ছে আমার মাইনাস আই। কিন্তু পরে আর একটা এক্সাম্পল দিলাম, আবার ধর বল এইটাকে, এখানে ভিনাইল প্লাস আই ছিল না মাইনাস আই ছিল? বল মাইনাস আই। এবার ধর এই কার্বন সিগমা বন্ড, এটা sp আর এটা sp2, এর এস ক্যারেক্টার বেশি, তার মানে এটা, দেখ ভিনাইলের দুটো খেলা পাচ্ছিস, এই ভিনাইল এখানে মাইনাস আই, একই ভিনাইল এখানে প্লাস আই হয়ে যাচ্ছে। কথা বুঝেছিস? তার মানে এই এক্সাম্পল থেকে মোটামুটি কথা বুঝে নে। বল কার নলেজ হলে আমার কাজ সহজ হয়ে যাবে? ইলেকট্রোনেগেটিভিটি, বুঝতে পেরেছিস? আর ওই ইলেকট্রোনেগেটিভিটিকে কোথায় টার্গেট করবি? সিগমা বন্ড বেটা, সিগমা বন্ড, টার্গেটটা দেখে নে সিগমা বন্ড। আর এই বন্ডের দুদিকে কোন কোন অ্যাটম আছে ওখান থেকে ধরতে হবে না। দেখ না এখানে এই বন্ড ছিল, এই বন্ড ছিল, আমরা কাকে টার্গেট করলাম রে? এইটাকে টার্গেট করলাম। এখানে ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, আমরা কাকে টার্গেট করছি? তো আবার জোর করে বলছি, বল বেটা দুটো কথা মাথায় রাখবি। প্রথম, ইন্ডাকটিভ এফেক্ট কোথায় কাজ করবে? সিগমা বন্ড। কি কাজ করবে? শিফটিং হবে ইলেকট্রন কোন দিকে? টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ। ক্লিয়ার আছে বেটা সবার? চলো কোশ্চেন আছে, বলো। কোশ্চেন বুঝেছিস? which of the side chain attached to benzene ring is plus I? তাহলে দেখ এখানে ধর এটা বেনজিন রিং, বল কোন বন্ডকে টার্গেট করবি তোরা? এইটা বেনজিন রিং আছে না, তো বেনজিন রিং কার সঙ্গে? এই বন্ডের সঙ্গে যুক্ত। তো তো বল এই কার্বন এই অক্সিজেন কে বেশি ইলেকট্রোনেগেটিভ? এটা, তাই এটা মাইনাস আই। কি জিজ্ঞেস করেছে? কে প্লাস আই দেখাবে না। আবার বল কোন বন্ডকে টার্গেট করবি? এইটাকে, এই কার্বন sp আর এই কার্বন sp2, তাহলে এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে এটা মাইনাস আই। আবার এই বন্ডকে টার্গেট করব আমরা, বল এখানে কার্বন আর সালফার কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? সালফার, তার মানে এটা কি দেখাবে? মাইনাস আই। আবার এই বন্ডকে টার্গেট কর, এটা কি হবে রে? আনসার 4 হবে। বুঝতে পেরেছিস? ঠিক। নেক্সট কোশ্চেন দিচ্ছি, আবার ট্রাই করবি, এনে
বলবি কোশ্চেন বুঝেছিস কটা 7 চলো চেক করি বল এটা মাইনাস আই এটা মাইনাস আই এটা মাইনাস আই এটা মাইনাস আই ঠিক ভেরি গুড এটা মাইনাস আই এটা মাইনাস আই এটা প্লাস আই এটা মাইনাস আই এটা চলো দেখিনি বল এই কার্বনের হাইব্রিডেশন sp3 না এটা কি প্লাস আই এটা কেন সমান আছে ইলেকট্রোনেগেটিভিটি তাহলে গুণ কটা হলো 1 2 3 4 5 6 7 তাহলে आंसर হবে কোনটা হ্যাঁ বল হ্যাঁ কিন্তু তোকে এটা জানা উচিত যে তার সঙ্গে এটা পড়েছিস যে সাবস্টিটিউটের একটা এফেক্ট হয় এখানে কার্বন কার্বনের হাইব্রিডেশন সেম আছে মানে এটা sp2 আছে এটা sp3 আছে ঠিকই কথা কিন্তু এই ফ্লোরিন তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি ও টেনে নেবে ওখান থেকে বুঝতে পেরেছিস চলো নেক্সট কোশ্চেন আবার ট্রাই কর কি বলেছে কার কাছে প্লাস আই আছে কার কাছে মাইনাস আছে যেটা সার্কেল করা আছে চল প্র্যাকটিস করি বল বেটা এটা মাইনাস এটা বল মাইনাস এটা বল প্লাস এটা বল মাইনাস ভেরি গুড এটা মাইনাস আচ্ছা বলতো কে বেশি ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ না নাইট্রোজেন প্লাস বেশি ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন প্লাস হাইলি ইলেকট্রোনেগেটিভ বেটা মাথায় রাখবি পজিটিভ আয়নের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় স্বাভাবিক ইলেকট্রোনেগেটিভিটি মানে কি হয় ইলেকট্রন টানার ক্ষমতা যার কাছে পজিটিভ চার্জ হবে তার কাছে ইলেকট্রন টানার ক্ষমতা অনেক বেশি হবে ঠিক না আচ্ছা বল বেটা আর কোথায় এটা বল মাইনাস এটা প্লাস এটা বল বল এই কার্বনের হাইব্রিডেশন sp3 এই কার্বনের হাইব্রিডেশন sp2 কার্বোক্যাটায়নের কার্বনের হাইব্রিডেশন sp2 হয় না তাহলে এটা প্লাস এটা বল মাইনাস আর কোথায় বল এটা বল মাইনাস বল প্লাস এটা বল মাইনাস এটা না ওখানে কোনো প্লাস মাইনাস হবে না বুঝতে পেরেছিস বেটা এটা বল হ্যাঁ এটা প্লাস হবে না এটা বল ক্লিয়ার আছে বেটা ঠিক তো আমরা এখন কি পড়লাম বল না ইন্ডাকটিভ এফেক্ট হয়েছে ভেরি গুড নেক্সট আমরা কি পড়তে যাচ্ছি বেটা ইলেকট্রোমেরিক এফেক্ট বল এটা কেমন এফেক্ট কেন টেম্পোরারি তার মানে এটা তখনই কাজ করবে যখন সামনে কোনো অ্যাটাকিং রিএজেন্ট হবে তারপর দেখ কি বলছে অর্গানিক মলিকিউলস কন্টেনিং মাল্টিপল বন্ড মানে কি রে ডাবল বন্ড বা শোজ দিস এফেক্ট তাহলে আবার প্রথম থেকে কথা বলছি বল বেটা ইন্ডাকটিভ এফেক্ট কোথায় কাজ করবে সিগমা বন্ড আর ইলেকট্রোমেরিক এফেক্ট কোথায় কাজ করবে পাই বন্ড এইভাবে ধরে রাখ ঠিক আছে ওখানে কি কোথায় কাজ করবে সিগমা এখানে কোথায় কাজ করবে পাই পরের লাইনটা ধরবি ওখানে কি হবে শিফটিং অফ ইলেকট্রন ঠিক শিফটিং অফ কি সিগমা ইলেকট্রন কোন দিকে টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ এখানে কি হবে বল বল ট্রান্সফার দেখ কি বলছে দিস এফেক্ট উইল রিমেইন অ্যাজ লং অ্যাজ সেই জন্য এটা কেমন এফেক্ট টেম্পোরারি তারপর কি বলছে অপারেটস থ্রু এইটা কিওয়ার্ড ধরে রাখো আর কি হচ্ছে দেখো কমপ্লিট তো ব্যাস এই দুটো কিওয়ার্ড ধর এর মধ্যে খেলা আছে আবার তুলনা করছি ইন্ডাকটিভ এফেক্ট সিগমা বন্ডে কাজ করবে ইলেকট্রোমেরিক এফেক্ট পাই বন্ডে কাজ করবে ইন্ডাকটিভ এফেক্টে কি হবে শিফটিং হবে এখানে কি হবে ট্রান্সফার হবে কার ট্রান্সফার হবে বেটা কোন দিকে ট্রান্সফার হবে আবার এই একই কথা সেদিকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি তবু আরো কয়েকটা কথা আছে শুনে নে শিফটিং অফ ইলেকট্রন ডিপেন্ডস অন ইন্ডাকটিভ এফেক্ট ইন্ডাকটিভ এফেক্ট কিভাবে আয় বোঝাচ্ছি এটা কটা টাইপ আছে আমাদের কাছে দুটো টাইপ একটা পজিটিভ আর একটা নেগেটিভ চলো দেখি পজিটিভ আয় বোঝাচ্ছি দেখ
যদি এইরকম কন্ডিশন আছে বল সামনে কাকে রেখেছি অ্যাটাকিং রিজেন্ট, বল এই অ্যাটাকিং রিজেন্ট কি আছে ইলেকট্রোফাইল। ঠিক আছে, এবার দেখ এই যখন অ্যাটাক হয় না আমি ভেঙে বোঝাচ্ছি বুঝবি। বল এখানে কটা বন্ড আছে বেটা, দুটো। পাই বন্ডটাকে কি করলাম ট্রান্সফার করলাম, বল কোন দিকে ট্রান্সফার করেছি, এই মুহূর্তে এখানে কে আছে আমরা জানি না, তাহলে যেখানে ইচ্ছে করতে পারি। কিন্তু যদি কেউ বসে থাকে তাহলে সেই অনুযায়ী আমরা ডিসাইড করবো যে এটাকে এইদিকে ট্রান্সফার করবো না এইদিকে ট্রান্সফার করবো। ট্রান্সফার করার পর কি হবে বল, এটা কি হয়ে যাবে বেটা, এটা কি হবে, আর এই প্লাসের মধ্যে এই মাইনাসটা আসবে। ঠিক তো, হওয়ার ফলে কি তৈরি হবে বল, বল বেটা সি, বল আবার এটাকে যদি এখানে মাইনাস করলাম তাহলে এই মাইনাসে কি আসবে রে ই, আর এখানে কি আসছে প্লাস। তার সঙ্গে আর একটা কথা বল, এই অ্যাটাকের পর যে প্রোডাক্ট তৈরি হয়েছে প্রোডাক্ট আইডেন্টিফাই করতে পারছিস তোরা? ভেরি গুড, বল কার্বোকাটায়ন তৈরি হচ্ছে। আর অ্যাটাক হওয়ার পর কি চার্জ চলে এসেছে, বলে এটাকে কোন ক্যাটাগরিতে নিবি, পজিটিভ ইলেকট্রোমেরিক এফেক্ট। বুঝেছিস? এটাই এটাই এখানে দেখাচ্ছি, দেখে না, দেখো তো এই ডায়াগ্রামটা বুঝতে পারছিস? দুদিকে হতে পারে, এবার যেখানে আমরা ইলেকট্রোফিল দেব সেই দিকে চলে যাবে। এবার দেখ এই 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 পার্টটা আমি লিখে বোঝাচ্ছি, এই দেখ CH3 CH ডাবল বন্ড CH2, এখানে যদি আমি E প্লাস দিই, ক্লিয়ার, পাই বন্ড এটাই আছে না। এবার বল এটা প্লাস আই না মাইনাস আই? প্লাস আই মানে ইলেকট্রন পুশার না পুলার? পুশার মানে ধাক্কা দেবে, যখন এই দিকে ধাক্কা দেবে তখন এই দিকে শিফট হবে। আর যদি এখানে পুলার হতো তাহলে কি করতো রে, এই দিকে টানতো তাহলে এই দিকে চলে যেত। বুঝতে পেরেছিস? তাহলে শিফটিং অফ ইলেকট্রন কার উপর ডিপেন্ড করছে বল, ইন্ডাকটিভ এফেক্ট। আর ইন্ডাকটিভ এফেক্টের আর একটা নাম বল, ইলেকট্রোনেগেটিভিটি। ইন্ডাকটিভ এফেক্ট আর কিছু নয় বেটা, ওটা ইলেকট্রোনেগেটিভিটির খেলা আছে। বুঝেছিস? সে একইভাবে চলে যায় মাইনাস আই এফেক্টের মধ্যে, সরি মাইনাস ই এফেক্ট। যা একটা কোশ্চেন আছে, দেখ তুই কোশ্চেনটা আনসার দিতে পারবি? আমরা এখন মার্কনি গসপেল জানি না, আমরা এখন ইলেকট্রোমেরিক এফেক্টের কথা বলবো। বল এটা প্লাস আই কোন দিকে শিফট হবে বল, এই দিকে। তাহলে এখানে কি চার্জ, এখানে এটা এটা, বল বিআর কোথায় আসবে, এখানে এইচ, এখানে প্রোডাক্ট CH3CH বিআর CH3। হ্যাঁ, এবার তোরা বলতে পারিস যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটা কোন রুল অনুযায়ী তৈরি হয়েছে, মার্কনিকস রুল। ঠিক। আচ্ছা বলতে অ্যান্টি মার্কনিকস রুল কখন হয়, পারক্সাইড, পারক্সাইড। এবার নিট লেভেলের কোশ্চেন দেখে নে, দেখ কোশ্চেন, বল কি হবে, NO2 বল কোন এফেক্ট, মাইনাস আই মানে ইলেকট্রন টানবে। তো যদি এই দিকে টানছে তাহলে বল এটা এইদিকে, এটা মাইনাস আর এটা এটা প্লাস আর এটা বিআর এখানে এইচ এখানে না, বল কোন রুল? এখানে কোনো পারক্সাইড ইউজ হয়েছে? এমন কিছু না যে অ্যান্টি মার্কিউরিয়াসের জন্য সবসময় পারক্সাইড চাই। দেখেন এমন একটা এক্সাম্পল আছে যেখানে কোনো পারক্সাইড নেই তবু কিন্তু রুলটা অ্যান্টি মার্কিউরিয়াস ফলো হয়েছে। এটা আমরা তখনই করতে পারবো যখন আমরা এই আইডিয়াটা রাখবো যে ইলেকট্রোমেরিক এফেক্ট কিভাবে কাজ করছে, কোথায় কাজ করছে। বুঝেছিস? মাইনাস আই, সরি মাইনাস ই, দেখো তো বল কার্বন অক্সিজেনের মাঝখানে পাই বন্ড আছে, এবার কোন দিকে যাবে, কথা শুনে নে। যদি কার্বন আর কার্বনের মাঝখানে ডাবল বন্ড হয় তাহলে কোন দিকে যাবে আমরা কিভাবে ডিসাইড করব, পুশার না পুলার দিয়ে। কিন্তু কার্বন ছাড়া যদি অন্য কারো মাঝখানে হয় তাহলে আর কিছু দেখার দরকার নেই, আমরা জানি এটা বেশি ইলেকট্রোনেগেটিভ এই দিকে যাবে। দেখ তো বুঝতে পেরেছিস, চেক কর। ঠিক, তার মানে আবার বলতো আমি যদি এইভাবে একটা দিই CH3C ট্রিপল বন্ড N, আর এখানে আমি একটা দিয়ে দিলাম নিউক্লিওফিল NO মাইনাস, বল কি হবে, এটা কোন দিকে যাবে, এই দিকে। তাহলে এটা মাইনাস আর এটা নিউক্লিওফিলটা এখানে অ্যাটাক করবে। বুঝেছিস? অ্যাপ্লিকেশন দেখে না কি কি হতে পারে, আমরা কি বার করতে পারবো এসব দেখে না, আগে গিয়ে পড়তে হবে আমাদেরকে। রিঅ্যাকশন অফ অ্যালকিন কার সঙ্গে, ব্রোমিন, ইন প্রেজেন্স অফ এই বিক্রিয়াটা তোদের মনে আছে বলতো, CH2 ডাবল বন্ড CH2 প্লাস Br2 ইন প্রেজেন্স অফ Cl4, বল এটাই না? ঠিক, জানিস এর মেকানিজম কিভাবে কাজ করে, আয় দেখাচ্ছি। এই দেখ মজার একটা জিনিস দেখাচ্ছি, বল এখানে Br2 না Br2 মানে এটাই Br2 তো, হ্যাঁ বল এটা প্লাস হবে না মাইনাস হবে,
র্যাডিক্যাল তো হবেই না বেটা। এবার ওটিক কনসেপ্ট বোঝাতে যাচ্ছি, দেখ কত দারুণ কনসেপ্ট আছে এখানে। এটা যদি এইচবিআর হতো তাহলে আমরা খুব সহজে বলে দিতাম না কোনটা প্লাস কোনটা মাইনাস, না? এইচবিআর এর মধ্যে এইচ প্লাস হবে বিআর, এখানে তো দুটোই বিআর আছে, দুটো ইলেকট্রোনেগেটিভিটি সমান, তাহলে কি করে ডিসাইড হবে প্লাস মাইনাস? বোঝাতে যাচ্ছি, দেখবি, ফলো করবি বেটা, ফলো করবি। CH2 ডাবল বন্ড CH2 প্লাস বিআর বিআর, মেকানিজম ধরবি, বল এই জায়গায় ইলেকট্রন ক্লাউড বেশি না কম? কথা বল, বেশি। এবার আয় ক্লাস 11 এ নিয়ে যাচ্ছি, ধরবি বেটা, আমার যদি এমন কোন পরিস্থিতি আছে একটা নন পোলারের কাছে কোনো চার্জ নেই, আর এর সামনে যদি আমি মাইনাস রেখে দিই, বল এখানে কি হবে? মনে আছে আয়ন ইনডিউস ডাইপোল একটা আমরা শব্দ পড়েছিলাম না? তাহলে এটা কি হবে বল, এইদিকে আর এইদিকে। এবার কি হবে জানিস, এই ইলেকট্রন ক্লাউড বেশি হওয়ার ফলে এ কি করবে, এখানে একটা ডেল্টা প্লাস তৈরি করে দেবে, আর এটা ডেল্টা মাইনাস, আর এটা গিয়ে এখানে অ্যাটাক করবে। বুঝতে পেরেছিস কিভাবে কাজ করে এটা? ঠিক। আর কি পড়বো, হাইড্রোজেন হ্যালাইড অ্যালকিন অ্যালকাইনের অ্যাডিশনের মধ্যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়বো, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই সবার মধ্যে আমাদের ইলেকট্রোমেরিক এফেক্টটা বারবার আসবে, আর আগে গিয়ে আমরা সব এগুলো পড়বো। এবার কি চলে এসেছে, মেজোমেরিক এফেক্ট। তাহলে এটা শুরু করার আগে আর একবার কুইক রিভিশন করিনি, কিওয়ার্ড গুলো ধরাচ্ছি, ব্যাস ওইটুকু মাথায় রাখনা বেটা, আমাদের কাজ হয়ে যাবে। ইন্ডাকটিভ এফেক্ট সিগমা বন্ডে কাজ করবে, কি করবে, শিফটিং হবে সিগমা বন্ড টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোমেরিক এফেক্ট কোথায় কাজ করবে, পাই বন্ড, আর ওখানে শিফটিং হবে না, ওখানে ট্রান্সফার হবে। বুঝে গেছিস? হায়, মেজোমেরিক এফেক্ট, এটা কেমন এফেক্ট, পার্মানেন্ট। এখানে কি হবে, কার ডিলোকালাইজেশন, কোথায় হবে, কনজুগেটেড সিস্টেম। তাহলে আবার ধরবি, আমি দেখ বারবার রিপিট করছি, প্যাটার্নটা ধরবি। ইন্ডাকটিভ এফেক্ট কোথায় কাজ করবে, আমার সঙ্গে কথা বল, সিগমা। ইলেকট্রোমেরিক এফেক্ট কোথায় কাজ করবে, এ কোথায় কাজ করবে, এইটা, বাস এইটুকু ধরে রাখতে হবে। হ্যাঁ, আবার প্রথম থেকে, ইন্ডাকটিভ এফেক্টে কি হবে, শিফটিং অফ সিগমা ইলেকট্রন। ইলেকট্রোমেরিক এফেক্টে কি হবে, ট্রান্সফার অফ পাই ইলেকট্রন। এখানে কি হবে, এটা তোমার কিওয়ার্ড, কি হবে, ডিলোকালাইজেশন। এই দুটো কিওয়ার্ড তোমার কাজের হচ্ছে। বুঝতে পেরেছিস কোথায় কাজ করবে, এখানে কি করবে, এইটা করবে। বুঝেছিস? আয়, আর কোথায় কাজ করতে পারে, একই কথা। কনজুগেট সিস্টেম মানে কি বল, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। এবার ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, কনজুগেট সিস্টেম। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আনপেয়ার্ড ইলেকট্রন, এটাকে আমরা কনজুগেট সিস্টেম বলবো। যেখানে এই সিস্টেমটা পাবি ওখানে মেজোমেরিক এফেক্ট কাজ করবে। ঠিক আছে? আর হবে কি, ডিলোকালাইজেশন কার, পাই। কিভাবে, এটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইভাবে হবে। বুঝেছিস? আয়, নেক্সট কি বলছে, একই কথা, কোথায় কি, কোথায় কাজ করছে, থ্রু কনজুগেটিভ মেকানিজম, কনজুগেট সিস্টেমে। আর এটা কটা টাইপ হবে বেটা, দুটো, প্লাস এন্ড মাইনাস। ঠিক, প্লাসে দেখ সিস্টেমটা, অ্যাটমস আর গ্রুপস কি করবে রে, ইলেকট্রন ডোনেট করবে। কোথায়, কনজুগেট সিস্টেম। ধর, এই দেখ ইলেকট্রন পেয়ার এখানে ডোনেট করেছে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে, মানে আবার লিখে দেখিয়ে দিচ্ছে, সি সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, জেড লোন পেয়ার। দেখ তো এটা কনজুগেট সিস্টেম আছে, ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল লোন পেয়ার। ঠিক হবে কি বেটা, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এইটা এখানে যাবে। আবার প্যাটার্ন ধরবি, যদি সামনে সিগমা বন্ড আছে ওখানে যাবে, আর আছে সামনে, ও এর মাথায় এসে স্টপ করে যাবে। মেলা তো এই জিনিসটা তৈরি হচ্ছে কিনা, বুঝতে পেরেছিস? ঠিক, যেহেতু এখানে ইলেকট্রন সিস্টেম ডোনেট করেছে, ডোনেট করার পর কি চার্জ চলে এসেছে রে, বলে এটাকে আমরা প্লাসেম এফেক্ট দেব। আর এখানে কি হচ্ছে, কনজুগেট সিস্টেমের মধ্যে ইলেকট্রনকে ডোনেট করা হচ্ছে, সেই জন্য এই জেড কে আমরা অনেক নাম দিয়ে ডাকবো। শুনে নে কি কি নাম, একটা প্লাসেম, আর একটা প্লাস আর, আর একটা ইলেকট্রন। এবার একটা ডিফারেন্স বোঝাতে যাচ্ছি, ভালোভাবে মন দিয়ে শুনবি, বল মিথাইল গ্রুপ প্লাস আই না মাইনাস আই, বল বল, প্লাস আই না? ইলেকট্রন ডোনেটিং না উইথড্রয়িং, ইলেকট্রন ডোনেটিং। ইন্ডাকটিভ এফেক্টের মধ্যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কিভাবে মাথায় রাখবি, এইভাবে মাথায় রাখবি, হয়তো তার ইলেকট্রোনেগেটিভিটি কম আছে, নাহলে এইভাবে মাথায় রাখবি যে যারা অ্যালকাইল গ্রুপ তারাই আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কিন্তু মেজোমেরিক এফেক্টের মধ্যে কি করে মাথায় রাখবি যে কোনটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তারাই হবে যাদের কাছে, নাহলে ওটা হবে না। এই হচ্ছে খেলা, যাদের কাছে লোন পেয়ে। যেমন আবার বোঝাচ্ছি, দেখি তোদের কিডনিতে কত দম আছে, দেখ
কার্বন ডাবল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন ডাবল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ড, NH2 লোন পেয়ার। বল কথা বল, এই সিগমা বন্ডে বল ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে কি করছে না? বলো বেটা, করছে। সিগমা হলে তো করবে না। আর এর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? তার মানে NH2 গ্রুপ প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই। মাইনাস আই মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ক্লিয়ার? আবার এই একই এক্সাম্পল কে মেসোমেরিক এফেক্ট অ্যাঙ্গেল থেকে দেখ। বল এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তো এটা প্লাস এম না মাইনাস এম? প্লাস এম, মানে ইলেকট্রন। দেখ একই দুটো হয়ে গেল খেলা। এটাকে যখন আমরা ইন্ডাকটিভ এফেক্ট হিসাবে দেখছি তখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এটাকে যখন আমরা মেসোমেরিক এফেক্ট হিসাবে দেখছি তখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হচ্ছে। বুঝতে পেরেছিস ডিফারেন্সটা? নাম এক, মানে নাম দুটো নামটা একই দেওয়া আছে। ওখানে ইলেকট্রন উইথড্রয়িং, ইলেকট্রন ডোনেটিং, এখানে ইলেকট্রন ডোনেটিং এর উইথড্রয়িং। কিন্তু কি করে মাথায় রাখবি ইন্ডাকটিভ এফেক্টের মধ্যে? কিভাবে মাথায় রাখবি? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দিয়ে। আর মেসোমেরিক এফেক্টে কিভাবে মাথায় রাখবি? একদম সোজা খেলা। যাদের কাছে লোন পেয়ার হবে বা নেগেটিভ চার্জ হবে তারা প্লাস এম দেখাবে, তারা হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। বুঝেছিস? এই লাইনটা বেটা যদি তোরা এখন না ক্লিয়ার করিস, এইখানেই মানে এই এখন যেটা আমরা পড়ছি এর মধ্যে আর একটা টপিক পড়বে যেটা শেষে তোদের নোটসের শেষে দিয়েছি, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওই পার্টটা তোরা বুঝতে পারবি না, ভালোভাবে এটাকে ধরবি। আবার ধর, দেখ তো কনজুগেট সিস্টেম আছে আর তার মধ্যে এমন একটা অ্যাটম আছে যার কাছে লোন পেয়ার আছে। এই দেখ এর রেজোনেন্স কিভাবে হবে? এটা এখানে যাবে, বল কি হবে? আর এটা এখানে, দেখ এই জিনিসটা তৈরি হবে। তারপর এটা এখানে যাবে, এটা তৈরি হবে। তারপর এটা এখানে যাবে, এইভাবে তৈরি হবে। আর তারপর এটা এখানে যাবে, সরি এটা এখানে চলে আসবে, এটা তৈরি হবে। হয়েছে? ক্লিয়ার? এবার তোদের জন্য আর একটা গল্প। বল এই জেড কে কি নাম দিয়ে ডাকবি? বল বল। প্লাস এম গ্রুপ, প্লাস আর গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। এদের আরো দুটো নাম আছে, শুনে নে। আর এই নামটা তখনই দেওয়া হবে যদি এই গ্রুপটা বেনজিন রিং এ বসে থাকে। যদি বেনজিন রিং এ বসা নেই তার মানে শুধু এই তিনটে নাম। কিন্তু যদি বেনজিন রিং এ বসে আছে তাহলে পাঁচটা নাম, পাঁচটার মধ্যে হচ্ছে তিনটে আর একটা নাম অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ। এর আর একটা নাম রিং অ্যাক্টিভেটর। এই ভাষাটা আমাদের আগে দরকার হবে। আচ্ছা আবার বলছি, আমার সঙ্গে কথা বল। বলতো এটা যেটা বললাম এটা আমরা আগে গিয়ে কোথায় আবার পড়তে হবে? কি বললাম? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার বল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে কে খেলা খেলবে? ইলেকট্রোফিল না নিউক্লিওফিল? ইলেকট্রোফিল। আর ইলেকট্রোফিল কি হবে? ই প্লাস না? এই দেখ ই প্লাস। বল এই রেজোনেন্সের সময় কোথায় কোথায় ইলেকট্রনের ঘনত্ব ডেনসিটি বেড়ে গেছে? অর্থ। সেই জন্য এটা এখানে অ্যাটাক করবে, এটা এখানে অ্যাটাক করবে, এই জন্য এটাকে বলা অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ। কথা বুঝতে পারছিস? ঠিক। তাহলে যারা প্লাস এম, যারা প্লাস আর, যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ওরা যদি বেনজিন রিং এর মাথায় বসে থাকে তখন তাদের নাম অর্থো প্যারা অথবা রিং অ্যাক্টিভেটর। এই নামটা মাথায় রাখবি, ঠিক আছে? এবার এক্সাম্পল দেখে নে। কি বলেছিলাম বল মনে রাখার জন্য? এটা খুব সহজ। যারা এম হবে, এইটা হবে, তাদের কাছে কি হবে রে? অথবা নেগেটিভ চার্জ। আর কি বললাম দেখ, যদি বেনজিন থাকে তখন নাম, এটাই তো। দেখ কি বলছে, Z can be an atom, group of atom generally containing what? Or আর এক্সাম্পল দেখে নে। এই দেখ এর কাছে নেগেটিভ চার্জ, এর কাছে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার। চেক কর, সবার কাছে লোন পেয়ার আছে, ঠিক আছে? একজনকে বাদ দিয়ে খুঁজে বার কর কে। মাঝখানে একজন আছে যার কাছে লোন পেয়ার নেই, নেগেটিভ নেই, কিন্তু রিং এর লিস্টের মধ্যে বসে আছে। আর এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে আর এর কাছে কোনো লোন পেয়ার নেই, কোনো নেগেটিভ নেই, তাহলে ওটা রিং এর মধ্যে বসে ইলেকট্রন কি করে ডোনেট করছে? ওটা অর্থো প্যারা কি করে হয়ে গেছে? এটা আমরা পড়বো লাস্ট এফেক্টে, পড়বো হাইপার কনজুগেশনে। এখন এই পার্টটাকে হোল্ডে রাখ, একটু পরে আবার আসছি আমরা এখানে। এই অবধি সবার ক্লিয়ার আছে? ঠিক। আয় বেটা, এবার মাইনাস এম। এই মাইনাস এম এর খেলা দেখ। মাইনাস এম এর খেলা কি হবে? আবার দেখ তো, কনজুগেট সিস্টেম আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। আর এখানে যা হবে এর ইলেকট্রোনেগেটিভিটি এর তুলনায় বেশি হবে, ফলে কি হবে? এটা এখানে টেনে নেবে, এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, ওই জিনিসটা তৈরি হবে। বুঝতে পেরেছিস? আবার ঠিক ধরাচ্ছি, কারা কারা প্লাস এম? খুব সহজ, তারা প্লাস এম যাদের মাথায় অথবা, এবার শুনে নে, কারা কারা মাইনাস এম? তারা যাদের মাথায় প্লাস চার্জ অথবা পাই বন্ড, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। ঠিক আছে? দেখ বোঝাচ্ছি, আবার বোঝাচ্ছি। দেখ
C double bond C single bond C double bond C single bond NO2 কথা বল রে এটা সিঙ্গেল বন্ড বল প্লাস আই না মাইনাস আই কি কাজ করবে এখানে মাইনাস আই মানে ইলেকট্রন ঠিক ইন টার্মস অফ ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু যদি জিজ্ঞেস করি ইন টার্মস অফ মেসোমেরিক এফেক্ট তো দেখে নে বল N ডাবল বন্ড ও কি এর মধ্যে কি আছে বল ডাবল বন্ড পাই বন্ড আছে দেখ ওই সিস্টেমটা হবে বল এইটা এখানে টেনে নেবে এইটা এখানে যাবে এইটা এখানে যাবে এটাই হচ্ছে তো বল NO2 ইন্ডাকটিভ এফেক্টের সময় ইলেকট্রন ডোনেটিং না উইথড্রয়িং উইথড্রয়িং আর মেসোমেরিক এফেক্টের সময় উইথড্রয়িং এখানে দুটোই ভাবে উইথড্রয়িং কাজ করছে বুঝতে পেরেছিস আর শুধু উইথড্রয়িং না সে জেনে নে इसको हम लोग हिंदी में बोलते हैं केमिस्ट्री का सबसे बड़ा खींचू समझे বাংলা মানে টেনে নেওয়াকে বাংলা হিন্দিতে কি বলা যায় না খিচনা ঠিক আছে ওখান থেকে কি নাম দেওয়া হয়েছে খিচু বুঝছিস এটা হচ্ছে কেমিস্ট্রি সব থেকে ভালো খিচু যেখানে থাকবে শুধু টানবে বসে দেবে না শুধু টানবে ঠিক আছে NO2 খিচু আর এটাই যদি আবার খেলা ধর দেখ কোথায় বসে আছে বেনজিন রিং শুনে নে বেনজিন রিং এ যদি বসে থাকে আবার পাঁচটা নাম একটা তো মাইনাস এম গ্রুপ একটা মাইনাস আর গ্রুপ একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর কি হতে পারে বল মেটা ডাইরেক্টিং গ্রুপ অথবা রিং ডিঅ্যাক্টিভেটর বলা হবে বুঝেছিস ঠিক ওইগুলো বাকি দেখে নে এখানে এক্সাম্পল মিলিয়ে নাও দেখো এই দেখ সব থেকে টপ লেভেলের খিচু সবার আগে বসে আছেন এই দেখ এদের কাছে প্লাস চার্জ আছে বল এর কাছে কি আছে ট্রিপল বন্ড এখানে কি পাবি সালফার অক্সিজেন ডাবল বন্ড পাবি এখানে কি পাবি কার্বন অক্সিজেন ডাবল বন্ড না ঠিক তো যাদের কারা হবে মাইনাস এম যাদের কাছে প্লাস হবে অথবা বল বল পাই বন্ড হবে ডাবল বন্ড হবে ট্রিপল বন্ড হবে আবার খুঁজে বার কর একজন কেউ আছে এখানে যার কাছে কোনো প্লাস চার্জ নেই কোনো পাই বন্ড নেই কিন্তু লিস্টের মধ্যে বসে আছে আর এটা কেন হচ্ছে এটা আমরা পড়বো আগে গিয়ে হাইপার কনজুগেশনে পড়বো এই দুটো কারণটা আমরা হাইপার কনজুগেশনে পড়বো এই অবধি ক্লিয়ার আছে আয় কোশ্চেন আছে তোদের জন্য পার্টিসিপেট করতে বেটা তোদের ট্রিক শিখিয়ে দিয়েছি বল আবার একবার কথা বলে নিচ্ছে কারা প্লাস এম হবে যাদের কাছে লোন পেয়ার হবে অথবা মাইনাস চার্জ হবে আর কারা মাইনাস এম হবে যাদের কাছে প্লাস চার্জ হবে বা পাই বন্ড হবে এটাই আয় বল লোন পেয়ার আছে মানে প্লাস এম হবে এর কাছে লোন পেয়ার আছে মানে প্লাস এম হবে তো খিচু আছে মাইনাস এম হবে এটাও পাই বন্ড মাইনাস 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 প্লাস এম না আর এটা বুঝেছিস বেটা ক্লিয়ার আছে সবার ঠিক আয় নেক্সট টপিক কি বেটা হাইপার কনজুগেশন ওই হাইপার কনজুগেশন শুরু করার আগে আবার একটা কোশ্চেন আছে তোদের জন্য বল বেটা হ্যাঁ একটু নিজে থেকেও কিছু চেষ্টা কর আমি জানি ওখানে দিয়েছি আমি ओके एवरीवन ऑन बोर्ड आजा बेटा देखा किसके किडनी में कितना दम है দেখা যাক কার কিডনি ওয়ার্কিং কন্ডিশন আছে কারা কারা কিডনি বিক্রি করেছে বল প্রথম স্ট্রাকচার দেখে বল তিনটে অপশন দিচ্ছি ইন্ডাকটিভ এফেক্ট মেসোমেরিক এফেক্ট ইলেক্ট্রোমেরিক এফেক্ট প্রথমের মধ্যে তিনটের মধ্যে কে কাজ করছে বল বেটা বল ইন্ডাকটিভ মেসোমেরিক কোনটা কোনটা বলছিস ইন্ডাকটিভ বলছিস না মেসোমেরিক বলছিস এ সিগমা বন্ড আছে রে তাহলে কোন এফেক্ট কাজ করবে হয়ে গেল আর কিছু চিন্তা বল সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেশন আছে তাহলে মেসোমেরিক কাজ করবে ঠিক পাই বন্ড আছে বল পাই বন্ড হলে ইলেক্ট্রোমেরিক এফেক্ট
সামনে কোনো অ্যাটাকিং রিয়েজেন্ট নেই, এটা টেম্পোরারি এফেক্ট, ওটা তখনই হবে সামনে যদি কি বসে থাকে। আবার ট্রাই কর, এটা কি হবে বল? তিনটেই হবে। কেন হবে তিনটে? আমার অ্যাটাকিং রিয়েজেন্ট বসে আছে। খেলা বুঝেছিস? ঠিক আছে, একটা স্ট্রাকচারের মধ্যে তিনজনই কাজ করছে এখানে। ক্লিয়ার আছে এটা? ঠিক, চলো এগোচ্ছি। আর আজকে লাস্ট টপিকে যাচ্ছি। আয় বেটা ওই, হাইপার কনজুগেশন ইউনিক কনসেপ্ট। কেন ইউনিক? একটা কথা বলছি, বল ডিলোকালাইজেশন একটু আগে আমরা পড়েছিলাম না? বল মেসোমেরিক এফেক্টে কি হচ্ছিল? ডিলোকালাইজেশন। কার? পাই বন্ডের। মাথায় রাখবি, ডিলোকালাইজ করার ক্ষমতা সিগমা বন্ডের কাছে নেই, এটা শুধু পাই বন্ড। সিগমা বন্ড ডিলোকালাইজ করতে পারে না, আর যদি করে তাহলে একটাই জায়গায় করে, ওই হচ্ছে এটা। গোটা কেমিস্ট্রির মধ্যে যদি কোনো জায়গায় সিগমা বন্ড ডিলোকালাইজ করবে, সেটা কোথায় করবে? হাইপার কনজুগেশনে করে, আর কোথাও করে না। এর আরেকটা নাম কি আছে রে? কেন? এখানে সিগমা বন্ড ডিলোকালাইজ করে, সেই জন্য এটাকে সিগমা কনজুগেশন বলা হয়। এর অনেকগুলো নাম আছে। আর একটা নাম দেখে নে কি আছে, কে দিয়েছিল, সেই জন্য এটাকে কি নাম দেওয়া হয়? আর একটা কি নাম? আয় বোঝাচ্ছি। এ বেটা আবার শুনে নে, যেমন আবার প্রথম থেকে একদম কিওয়ার্ড গুলো ধরাচ্ছি, এইটুকু যদি ধরে রাখিস দেখবি ক্লাস 12 যে আমরা যখন মেকানিজম পড়তে যাব, যখন আমাদের এই ভাষাগুলো দরকার হবে সহজে বুঝতে পারবি। প্রথম থেকে বলছি, ইন্ডাকটিভ এফেক্ট সিগমা বন্ডে কাজ করবে, কি করবে? শিফটিং হবে সিগমা বন্ড টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোবেরিক এফেক্ট কোথায় কাজ করবে? পাই বন্ডে কাজ করবে, তখনই কাজ করবে যদি সামনে কোনো রিয়েজেন্ট থাকে। আর কি করবে? ট্রান্সফার হবে, পাই ইলেকট্রনের ট্রান্সফার হবে। মেসোমেরিক এফেক্ট কোথায় কাজ করবে? বল বল। কনজুগেট সিস্টেমে কাজ করবে, আর সেখানে হবে কি? ডিলোকালাইজেশন। ঠিক, এবার শুনে নে, এ কোথায় কাজ করবে? এই একদম লিমিটেড আছে, সব জায়গায় কাজ করবে না, মাত্র তিনটে জায়গায় কাজ করবে। একটা এখানে কাজ করবে, একটা এখানে কাজ করবে, আর একটা এখানে কাজ করবে, ব্যাস। আর কোনো জায়গায় কাজ করবে না, লিমিটেড আছে। ঠিক, আর এখানে কি করবে? এটা তোমার কিওয়ার্ড ধরে রাখো। তাহলে হাইপার কনজুগেশন আমরা অ্যালকিনে পাবো, কার্বোকাটায়নে পাবো, কার্বন ফ্রি রেডিক্যাল পাবো। তার মধ্যে আবার কন্ডিশন আছে, সব অ্যালকিন, সব কার্বোকাটায়ন, সব কার্বন ফ্রি রেডিক্যাল হাইপার কনজুগেশন দেখাবে না। তারাই দেখাবে যাদের কাছে আলফা হাইড্রোজেন হবে। বুঝতে পেরেছিস? আর সেখানে কি হবে? ডিলোকালাইজেশন হবে। কার ডিলোকালাইজেশন হবে বেটা? সিগমা বন্ড। আয় দেখাচ্ছি। দাও, হাইপার কনজুগেশন কোথায় রে? আয় দেখাচ্ছি, বুঝ। ধরবি খেলাটা, এ বেটা ধরবি CH3+। প্রথম কোশ্চেন, হাইপার কনজুগেশন দেখাবে কি দেখাবে না? কথা বল। দেখাবে না। কেন? আলফা হাইড্রোজেন নেই। কার্বোকাটায়নের মধ্যে কিভাবে আলফা হাইড্রোজেন ধরবি বেটা? যেই কার্বনের মাথায় প্লাস তার পাশে কার্বন আলফা হবে, কিন্তু যেই কার্বনের মাথায় প্লাস আছে তার পাশে তো কোনো কার্বনই নেই, তাহলে এটা হাইপার কনজুগেশন দেখাবে না। আবার চলে আয়, CH3 CH2+ দেখাবে। এবার কিভাবে দেখাবে সেটা স্টেপ গুলো দেখে নে। স্টেপটা দেখ, দেখ তো এটাই লিখেছি, এটাই আছে। এবার এখানে কি হয় জানিস? এই সিগমা বন্ডটা এখানে ডিলোকালাইজ করবে, আর যখন ডিলোকালাইজ করবে খেলা ধরবি বেটা, H+, ডাবল বন্ড CH2H। দেখ তো সিস্টেম বুঝতে পারছিস কিভাবে হয়েছে? ক্লিয়ার কর। হ্যাঁ, এবার বল H+ ওখানে থাকবে না পালিয়ে যাবে? কথা বল। H+ যদি ওখান থেকে পালিয়ে যায় তাহলে এটা হাইপার কনজুগেশন নয়। আমি একটা জিনিস বোঝাবার চেষ্টা করছি, ধরবি, আবার ধরবি। এই দেখ, শুনবি বেটা, ধরবি বেটা, খেলা ধরবি। ঠিক, আর একটা খেলা দেখাচ্ছি, ধরবি। এই দুটো ভালোভাবে দেখে নে, আর বল কোথায় রেজোনেন্স হচ্ছে? বল। তাহলে উপরে কি হচ্ছে?
টটামেরিজম। টটামেরিজমের মধ্যে অ্যাটম পজিশন চেঞ্জ করবে, এখানে কোনো অ্যাটম নিজে জায়গা ছাড়বে না। যেখানে রেজোনেন্স হবে বেটা, ওখানে বন্ড শুধু এই দিক থেকে ওই দিকে যাবে, অ্যাটম যাবে না। বন্ড যাবে, অ্যাটম নিজে জায়গা ধরে রাখবে, ও ওখানেই বসে থাকবে। অ্যাটম যদি চলে যায় তাহলে এটা রেজোনেন্স হচ্ছে না। কথা বুঝেছিস? তাহলে অ্যাটম ওই জায়গায় বসে থাকবে, এই ডিফারেন্সটা মাথায় রাখবি। যদি রেজোনেন্স হয়, আর হাইপার কনজুগেশন ইজ অলসো আ রেজোনেন্স। কার রেজোনেন্স? সিগমা বন্ডের রেজোনেন্স। এবার বল, রেজোনেন্স হওয়ার পর এখানে কটা বন্ড আছে? নেই। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো নোন অ্যাজ নো বন্ড রেজোনেন্স। সেই জন্য এটাকে নো বন্ড রেজোনেন্স বলা হয়। বুঝেছিস কথাটা? ঠিক। তারপর বলতে এখানে আর কটা স্ট্রাকচার আমরা বানাতে পারি এইভাবে, বল বল। এখন আমরা কোন সিগমা বন্ড কি নিচ্ছি? এইটাকে। যদি এইটাকে নিই তাহলে এইভাবে দেখাবো, H প্লাস সি এইচ এইচ ডাবল বন্ড CH2। আর যদি এইটাকে নিই তাহলে কিভাবে দেখাবি? সি এইচ বল ডাবল বন্ড CH2 আর H প্লাস। ঠিক আছে? আবার কয়েকটা ল্যাঙ্গুয়েজে ভাষা বলছি, শুনে নেবে এটা। যদি জিজ্ঞেস করে এর কটা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার আছে? 3টে। আর কটা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার? 3টে। কেন? যে কটা আলফা বন্ড পাবি, আলফা হাইড্রোজেন পাবি, ততটা। আচ্ছা, এদেরকে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার বলা হয়, ইভেন এদেরকে রেজোনেটিং স্ট্রাকচারও বলা হয়, যেহেতু এটা রেজোনেন্স। রেজোনেন্সের সিম্বল কি হয় রে? এই দেখ, তুমি যদি নর্মাল রেজোনেন্স দেখাচ্ছ যেখানে পাই বন্ডের ডিলোকালাইজেশন হচ্ছে, বা সিগমা বন্ড দেখাবে, দুটোই ক্ষেত্রে সিম্বল কিন্তু একই ইউজ হবে। এটাও রেজোনেন্স আছে, কিন্তু এটা কেমন রেজোনেন্স? নো বন্ড রেজোনেন্স বা সিগমা রেজোনেন্স হচ্ছে। বুঝছিস কথাটা? তাহলে এখানে কার হাইপার কনজুগেশন আমরা দেখলাম রে, বল। আর এখান থেকে কি আইডিয়া পাচ্ছি যে কটা স্ট্রাকচার হবে, কি করে ধরবি? যে কটা আলফা হাইড্রোজেন হবে। এবার দেখ হাইপার কনজুগেশন কোথায়? অ্যালকিন। আয় কথা বলছি, বলবি বেটা। CH2 ডাবল বন্ড CH2। আগে এটা ডিসাইড করে এখানে হাইপার কনজুগেশন হবে কি হবে না। অ্যালকিনের মধ্যে কি করে আলফা ধরবি? কার্বন ডাবল বন্ড কার্বনের পর যে কার্বন হবে সেটা আলফা হবে। এখানে কার্বন ডাবল বন্ড কার্বনের পর আলফা নেই। কিন্তু আমি যদি বলি এইটাকে নিই, হবে। কে দেখাবে এইটা? কিভাবে দেখাবে দেখে নে, বল। H C H H, তারপর কি আছে বল? CH ডাবল বন্ড CH2। কি হবে বল? এইটা এখানে যাবে আর এইটা এখানে যাবে। তার মানে এটা কি তৈরি হবে বল? C, এটা H প্লাস ডাবল বন্ড, এখানে H, আর বল CH, আর এটা CH2 মাইনাস। অ্যালকিনের ক্ষেত্রে মাথায় রাখবি যে এখানে সিগমা বন্ডও ডিলোকালাইজ করছে, আবার পাইও ডিলোকালাইজ করছে। অ্যালকিনের ক্ষেত্রে এটা পাবি, কার্বোকাটায়নের ক্ষেত্রে সেটা নয়। কার্বোকাটায়নে শুধু সিগমা ডিলোকালাইজ করছে, এখানে দুজনই ডিলোকালাইজ। আর এখানে কবার হবে এইভাবে বল? এটা একবার হবে, এটা একবার হবে। তার মানে যতটা আলফা হাইড্রোজেন হবে ততটা হবে। বুঝেছিস? আর কোথায় পাবি হাইপার কনজুগেশন বল? কটা জায়গায় বলেছিলাম? 3টে না? একটা অ্যালকিন বলেছিলাম, একটা কার্বোকাটায়ন, আর একটা ফ্রি র্যাডিক্যাল। এই লাস্ট লাইনটা পড়ে নে, আশা করছি এটা তোরা বুঝে গেছিস। হয়েছে? চলো, এটা শুরু করার আগে আবার বলবি, বল এই অ্যারো মানে কি? দুটো ইলেকট্রনের ট্রান্সফার। আর এই অ্যারো মানে কি? একটা ইলেকট্রন মানে অর্ধেক বন্ডের ট্রান্সফার। ঠিক আছে? আমাদের এই সিম্বলটা এখন দরকার হবে, বলবি বেটা। তার আগে আর একটা কোশ্চেন মনে পড়ে গেছে, এটা হোল্ডে রাখছি। হ্যাঁ বেটা, হোল্ডে রাখছি, হোল্ডে রেখেছি। সবার আগে এই কম্পাউন্ডের নাম বল, কথা বল। টলভিন। না, তোদের জন্য প্রশ্ন, বল এখানে কি হাইপার কনজুগেশন হবে? আমি তো এখন বললাম, কি বললাম? অ্যালকিনে পাবি, কার্বোকাটায়নে পাবি, আর কার্বন ফ্রি র্যাডিক্যাল, তিনটেই বলেছি। এখানে কি হাইপার কনজুগেশন হবে? চিন্তা কর, কথা বল বেটা। হবে, দেখাচ্ছি কিভাবে। দেখ তো, আমি যদি বলি ধরবি বেটা, আমি যদি বলি আমার কাছে এই সিস্টেম আছে, বল এই সিস্টেমে হাইপার কনজুগেশন হবে কি হবে না? কথা বল। হবে না? কিভাবে হবে? এটা এখানে যাবে, এটা এখানে যাবে। এই সিস্টেমটা এর মধ্যে আছে কিনা খুঁজে বার কর। আছে, আছে তো বল এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? তা কবার হবে? 3বার হবে। এই একটা মজার কোশ্চেন দিচ্ছি, বল এটা দেখাবে? কথা বল বেটা। দেখাবে। কবার? 2বার। কেন? এটা দেখাবে আর এটা দেখাবে। বুঝেছিস?
আচ্ছা আবার বোঝাচ্ছি কিভাবে দেখাবে, একটু বোঝার চেষ্টা করবি বেটা। এই দেখ এটা দেখাচ্ছি, হ্যাঁ জাস্ট আমি একটা ডায়াগ্রাম দেখি স্টপ করছি, ধরবি সি এইচ এইচ এইচ, এটা এখানে আসবে, এইটা এখানে চলে যাবে, হয়েছে। এবার তোরা বল এই CH3 গ্রুপ বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন ডোনেট করেছে না টেনেছে? বল বল। আর যদি বেনজিন রিং এর মধ্যে কেউ ইলেকট্রন ডোনেট করে ওটা প্লাস এম না মাইনাস এম? বল প্লাস এম। এই একটু আগে বলেছিলাম অ্যালকাইল গ্রুপের কাছে কোনো নেগেটিভ চার্জ নেই, কোনো লোন পেয়ার নেই, তবুও কি দেখাবে? প্লাস এম দেখাবে। ও অর্থ প্যারা দেখাবে। কেন দেখাবে? হাইপার কনজুগেশন, রিজনটা কিন্তু হাইপার কনজুগেশন হবে। বুঝেছিস কথাটা? বুঝেছিস? তোদের জন্য আবার একটা প্রশ্ন, তার মানে বল CH3 ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না উইথড্রয়িং গ্রুপ? কথা বল। ডোনেটিং গ্রুপ, ভেরি গুড। এবার বলবি CH3 CH2 CH3 CH CH3 হোল 3 P CH3 হোল 3। ক্লিয়ার আছে? একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি হচ্ছে এখান থেকে, ধরার চেষ্টা করবি। বল এই চারজনের মধ্যে কে প্লাস আই দেখাবে? এই চারজনের মধ্যে কে প্লাস আই দেখাবে? চারটে? আরে গাধা, চারজনই দেখাবে তো, কে বেশি দেখাবে? বল বল। বলেছিলাম না? তার মানে কে হচ্ছে সব থেকে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ? বল বল, এটাই তো। ক্লিয়ার? কিন্তু এই চারজনকে যখন আমি বেনজিনের মাথায় রেখে দিচ্ছি তখন কে সব থেকে বেশি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ? CH3 হয়ে গেল। পুরো খেলা উল্টো হয়ে যাচ্ছে রে, খেলা ধর না। এ যখন ইন্ডাকটিভ এফেক্ট হিসাবে কাজ করছে তখন এটা সব থেকে বেশি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, কিন্তু এই একই জিনিস যখন প্লাস এম হিসাবে কাজ করছে তখন এই তো প্লাস এম দেখাবেই না। কেন দেখাবে না বল? আলফা হাইড্রোজেনই। খেলা ধরেছিস? পুরো জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে এখানে, এমন কোশ্চেন পাবি। ক্লিয়ার আছে বেটা? এগোই। হ্যাঁ আমরা ফ্রি রেডিক্যালের কথা বলছি, কথা বল। দেখাবে না? ভেরি গুড। এবার বলবি বেটা CH2 CH3 ডট দেখাবে। আয় দেখি কিভাবে দেখাবে। এই দেখ সি এইচ 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 আর এটা CH2 ডট। এবার দেখ এখানে কি হচ্ছে, এই দেখ এর মানেটা কি হলো বল? আর এর মানেটা কি হলো বল? তার মানে একটা ইলেকট্রন এখানে গিয়েছে, একটা ইলেকট্রন এখানে গিয়েছে, আর এই পুরো ইলেকট্রনটা এখানে চলে আসবে। তাহলে বল কেমন তৈরি হচ্ছে? এইচ, এটা হয়ে যাবে এইচ ডট না, আর এখানে ডাবল বন্ড, এটা CH2 আর এটা এইচ। বুঝেছিস? এইভাবে কবার হবে বেটা? 3 বার হবে। বুঝে গেছিস? ঠিক আছে, তবু স্টেপ দেখিয়ে দিচ্ছি, আমাদের এসব বেশি দরকার হবে না। এবার যেটা দরকার হবে সেই খেলাটা শুরু করতে যাচ্ছি বেটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। দাদারা শুনে নে, কটা পড়লাম এফেক্ট আবার বল? 4টে পড়লাম না? যত তোদের জন্য একটা কোশ্চেন মনে পড়েছে, বলবি CH3 CH ডাবল বন্ড CH CH ডাবল বন্ড CH2, ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, হাইপার কনজুগেশন, ইলেকট্রোমেরিক এফেক্ট, এই 4টের মধ্যে কোনটা দেখাবে? ইন্ডাকটিভ দেখাবে? হ্যাঁ। মেসোমেরিক দেখাবে? আরে কনজুগেটেড সিস্টেম আছে তো দেখাবে। হাইপার কনজুগেশন? হ্যাঁ। কেন দেখাবে? দেখ বলেছিলাম না, যদি আমার কাছে এই সিস্টেম থাকে তাহলে কি এটা হাইপার কনজুগেশন দেখাবে? দেখ এই সিস্টেমটা আমরা পাচ্ছি, এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, তাহলে দেখাবে মেসোমেরিক এফেক্ট। কিন্তু যদি আমি এখানে H প্লাস দিয়ে দিই তাহলে 4টেই দেখাবে, 4টেই দেখাবে। বুঝতে পেরেছিস? আমি একসঙ্গে 4টে বলে দিলাম। ক্লিয়ার আছে? আবার প্রথম থেকে আমি রিপিট করতে যাচ্ছি। ইন্ডাকটিভ এফেক্ট, সিগমা বন্ডে কাজ করবে, কি হবে? শিফটিং হবে সিগমা ইলেকট্রন টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ। ঠিক। ইলেকট্রোমেরিক এফেক্ট কোথায় কাজ করবে? পাই বন্ড। কি করবে? ট্রান্সফার হবে পাই বন্ড। ঠিক। মেসোমেরিক এফেক্ট কোথায় কাজ করবে? কনজুগেটেড সিস্টেম। কি হবে? ডিলোকালাইজেশন কার? পাই ইলেকট্রনের। হাইপার কনজুগেশন কোথায় কাজ করবে? মাত্র 3টে জায়গায়, অ্যালকিন, কার্বোকাটায়ন, কার্বন ফ্রি রেডিকাল বাট উইথ আলফা হাইড্রোজেন। আর ওখানে কি হবে? ডিলোকালাইজেশন হবে। কার হবে? সিগমা বন্ডের হবে। বুঝেছিস? এই 4টে এফেক্টের দুটো ইনফরমেশন মাথায় রাখবে, এটা তোর সব কাজ হয়ে যাবে। প্রথম কোথায় কাজ করবে, দ্বিতীয় কি কাজ করবে। ক্লিয়ার আছে? আয় লাস্ট টপিকে যাচ্ছি। পড়, কি পড়তে যাচ্ছি আমরা, এটাই এখন তোদের বুঝিয়েছি। দেখ তো
এক্সাম্পলটা বোঝালাম না? দেখো কি লেখা আছে পর, কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন ডোনেটিং পাওয়ার অফ অ্যালকাইল গ্রুপ, বল অর্ডারটা কি হবে? এটা সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা, সব থেকে। কিন্তু এখান থেকে যদি বেনজিন রিং সরিয়ে দিই তখন পুরো অর্ডারটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বেটা, হাইপার কনজুগেশনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট জানিস কি? ওর অ্যাপ্লিকেশন। আর ওর অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা আসছে, বল কোথায় কোথায় হাইপার কনজুগেশন পাবি? আর এ দ্বারা আমরা কি এক্সপ্লেন করতে পারবো? একদম সোজা খেলা বেটা, শুনে নে। বল, যারা রেজোনেন্স দেখায় তাদের স্টেবিলিটি বেশি, যারা না দেখায় না তাদের স্টেবিলিটি বেশি। তাহলে আমরা যদি বলি এখানে কিভাবে ধরবো, সোজা কথা, যারা হাইপার কনজুগেশন দেখাবে তাদের স্টেবিলিটি বেশি। এবার দুজন আছে, দুজনই হাইপার কনজুগেশন দেখাচ্ছে, কার বেশি? যে বেশি হাইপার কনজুগেশন দেখাবে। আর কে বেশি হাইপার কনজুগেশন দেখাবে? আলফা হাইড্রোজেন। একদম সোজা খেলা। পরে এটা কি বলছে? স্টেবিলিটি কার? অ্যালকিন, কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিক্যাল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ হাইপার কনজুগেটিং স্ট্রাকচার, ইন আদার ওয়ার্ডস নাম্বার অফ কি রে? আলফা হাইড্রোজেন। ঠিক আছে, তো এই লাইনটা যেটা দিচ্ছি ভালোভাবে বুঝে নে, গ্যারান্টি দিচ্ছি বেটা প্রচুর কোশ্চেন পাবি এখান থেকে। ঠিক আছে, এটা বোঝাবার আগে কিছু আরো বুঝিয়ে দিই অপাজারে। হ্যাঁ বোঝাচ্ছি। আমি দুটো অ্যালকিন দিচ্ছি, তোরা বলবি এই দুটো অ্যালকিনের মধ্যে কোন অ্যালকিন বেশি স্টেবল আর কেন। এই একটা অ্যালকিন দিলাম বেটা, আর এই একটা অ্যালকিন দিলাম। প্রথমটা কেন? কটা আলফা? 12টা। কটা আলফা? 9টা না 10টা? 10টা। 9টা। এটাকে अल्फा हाइड्रोजन ধরা যাবে না। अबे गाधा, अल्फा हाइड्रोजन तो तब होगा ना जब अल्फा कार्बन होगा। ঠিক, তাহলে কোনটা বেশি স্টেবল? এইটা। নেক্সট কোশ্চেন দিচ্ছি, আবার ট্রাই করবি। কে বেশি স্টেবল বলবি? CH3H, CH3H। এখানে আবার লাগাচ্ছি C ডাবল বন্ড C, CH3H, H, CH3। গুণ এখানে কটা আলফা? বল, 6টা আলফা। এখানে গুণ কটা আলফা? 6টা আলফা। চান্স বেশি হয়েছে। এবার একটা ভাষা শেখাতে যাচ্ছি বেটা, ভাষাটা ধরবি। ধর, দেখ তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, R2C ডাবল বন্ড CR2। কথা বল, মেলাও, জেনারেল টার্মে কথা বলছি। লিখতে পারি এর স্টেবিলিটি সব থেকে বেশি। তারপর ওটা দেখতে, ওইটাকে এইভাবে লিখতে পারি R2C ডাবল বন্ড CHR। কথা বল, লিখতে পারি। তারপর এইটাকে আমি লিখতে যাচ্ছি RCH ডাবল বন্ড CHR। যদি তোরা প্রথম তিনটে বুঝে গেছিস তাহলে তোরা বলবি এইটাকে কিভাবে লিখবো। এটাই লিখবি, মেলা না গাধা। আরে এটাই হবে না, এই কার্বনের সঙ্গে একটা আর একটা H, আর এই কার্বনের সঙ্গে একটা আর একটা H। বুঝতে পেরেছিস? এবার লজিকটা ধরবি, প্যাটার্ন ধরবি। বল এখানে কটা আর ছিল? 4টে না? ভাষা শোন, এটাকে বলা হয় টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিন। ভাষা ধরবি, কি নাম বললাম? কেন? 4টে সাবস্টিটিউয়েন্ট বসে আছে, এর নাম বল। ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন, এর নাম বল। আর যদি লজিক ধরে নিয়েছিস তাহলে পরের স্ট্রাকচার তোরা নিজেই বল কি লিখবো। লিখবো কি? এটা লিখবো। তারপর কি লিখবো বল? বুঝেছিস? আবার বলছি, টেট্রা, ট্রাই, ডাই, মোনো এন্ড আনসাবস্টিটিউটেড অ্যালকিন। ওটাই এখানে দিয়েছি, খেলা ধর। এটাই লেখা আছে এখানে, ধর। টেট্রা সাবস্টিটিউটেড মেলা, ট্রাই, ডাই, মোনো, আন। আবার ডাইয়ের মধ্যে 3টে খেলা আছে। ধর, ডাই মানে কটা অ্যালকাইল হবে এখানে? হলা দুটো তো। এই দেখ, ওই দুটো অ্যালকাইল। এই রে, প্রিন্টিং মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক আছে, দাগ কারেকশন করতে দে। এই দেখ, এখানে এইচ আছে, ঠিক আছে? এখানে এইচ আছে, ওটা ঠিক আছে। দেখ, খেলা ধরবি। এখানে দুটো আর একই কার্বনে আছে, এটাকে জেম বলা হয়। এটা আশা করছি তোরা জানিস, ট্রান্স। আর এটা সিস। এদের মধ্যে মাথা রাখবি, জেমের স্টেবিলিটি বেশি, ওর থেকে বেশ কম ট্রান্স, আর সব থেকে কম এই ওভারঅল একটা তোদের প্যাটার্ন ওখানে নোটসে দেওয়া আছে।
আর যদি প্রিন্টিং মিস্টেক ওখানে আছে কারেকশন করে নে, দেখে নে, ওখানে প্রিন্টিং মিস্টেক হবে, যদি এখানে আছে তাহলে ওখানে হবে। সবাই বুঝেছিস? হ্যাঁ, এই প্রথম কার স্টেবিলিটি পড়লাম আমরা, আমরা অ্যাপ্লিকেশন পড়ছি, কার স্টেবিলিটি পড়েছি আমরা অ্যালকিনের, বুঝেছিস? নেক্সট বাকিগুলো আরো সোজা আছে, দেখ এখানে মিলিয়ে নে। এটা আমরা আগেও পড়েছি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়, ওর থেকে কম 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর সুপার প্রাইমারি। কারণ কি, এখানে 9টা আলফা, ওখানে 6টা আলফা, ওখানে 3টে আলফা, ওখানে আলফা নেই। আর এই প্লাস চার্জের জায়গা যদি ডট করে দিবি তাহলে একই খেলা হয়ে যাবে, বুঝেছিস? এটা মিলিয়ে নে, দেখ এটি ডট চলে এসেছে ওখানে, হয়েছে? শুনুন, এটা প্রথম অ্যাপ্লিকেশন পড়লাম কি, স্টেবিলিটি, কার স্টেবিলিটি, কার্বোক্যাটায়ন, কার্বন ফ্রি রেডিক্যাল আর অ্যালকিন। নেক্সট অ্যাপ্লিকেশন আয় পর, এটা হাইপার কনজুগেশনের জন্য কার্বন কার্বনে, কথা শোন রে, কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ বেশি হয় না কার্বন ডাবল বন্ডের বন্ড লেন্থ বেশি হয়? বল, সিঙ্গেল বন্ড। কিন্তু ডি টু হাইপার কনজুগেশন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কমে যায়, দেখাচ্ছি এই দেখ, এই যে সিঙ্গেল বন্ড আছে, যখন হাইপার কনজুগেশন তার মধ্যে কিছু তো ডাবল বন্ডের ক্যারেক্টার চলে আসছে, এই সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ, বলতো সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কত হয়, আর এখানে কত আছে, বুঝতে পেরেছিস? কেন আছে বলতো, বল, এখানে সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে? দুটোই আছে, তো পার্শাল ক্যারেক্টার চলে এসেছে, তো কিছু তো ক্যারেক্টার কমে যাবে, বুঝেছিস? বন্ড লেন্থ কমে যাচ্ছে। এটা পড়, এটা বুঝেছি একটু আগে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবি, এটা আগেও বলেছি। অনেক সময় না কোশ্চেনটা টুইস্ট করে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করতে যাবে না কোন অ্যালকিন বেশি স্টেবল, জিজ্ঞেস করবে কোন অ্যালকিনের এনথালপি অফ হাইড্রোজেনেশন বা এনথালপি অফ কম্বাশন বেশি বা কম, তো তারপর কি দিয়ে বার করবি, স্টেবিলিটি দিয়ে বার করবি, ঠিক আছে? এখন আমি এর মধ্যে যাচ্ছি না, এটা পরে ক্লাসে করবো, দাঁড়াও, এটা পড়ো, এটা পড়ো। এটা একটু আগে আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি যে CH3 এর কাছে কোনো নেগেটিভ চার্জ নেই, অ্যালকাইল গ্রুপ ডাজ নট কন্টেন এনি লোন পেয়ার, yet it is অর্থো প্যারা। কেন? ডিউ টু হাইপার কনজুগেশন, এটাই আছে, ঠিক আছে? সে একই ভাবে শুনে নে, হাইপার কনজুগেশন জেনারেলি আমরা যখন হাইপার কনজুগেশন বলবো না, হাইপার কনজুগেশন, কিন্তু হাইপার কনজুগেশনের মধ্যে আর একটা ফেনোমেনা হচ্ছে, সেটাকে বলা হয় মাইনাস হাইপার কনজুগেশন বা রিভার্স হাইপার কনজুগেশন। এই দেখ এখানে দেখ, সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি, বল এইচ এইচ এইচ, কি হয়? এটা এখানে, এটা এখানে, এটাই হয় না, ঠিক? এটাকে আমরা বলবো পজিটিভ হাইপার কনজুগেশন বা সিম্পলি হাইপার কনজুগেশন। কিন্তু যদি সি ডাবল বন্ড সি, এখানে দেখা গিয়েছে যখন ক্লোরিন রাখা হয়েছে, ক্লোরিন কি করে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এটা টেনে নেবে, এটা এখানে চলে যাবে, তখন এটাকে কি হাইপার কনজুগেশন বলা হয়? রিভার্স হাইপার কনজুগেশন। আর রিভার্স হাইপার কনজুগেশন সব জায়গায় পাবি না, শুধু দুটো জায়গায় পাবি, যদি CH3 জায়গায় CCl3 চলে আসে বা CF3 চলে আসে। হ্যাঁ, এটা পর, যেটা একটু আগে বলেছিলাম, যে CCl3 কাছে কোনো পজিটিভ চার্জ নেই, কোনো পাই বন্ড নেই, তবু এটা মেটা ডাইরেক্টিং। কেন? দেখ, ইলেকট্রন টেনে নিচ্ছে, যার ফলে এটা হয়ে যাচ্ছে, এটা রিং ডিঅ্যাক্টিভেটর হিসাবে কাজ করছে। এ গাধারা, তোরা নোটসে গিয়ে শেষে দেখবি এই ভাষাটা আবার, যেখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নোটসে দিয়েছি, ওখানে এই ভাষাটা আবার বারবার আসবে, কারা কারা অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ, কারা মেটা ডাইরেক্টিং গ্রুপ, কারা অ্যাক্টিভেটর, কারা ডিঅ্যাক্টিভেটর। এই পার্টটা ভালোভাবে করেন, ওই পার্টটা ওখানে সহজ হয়ে যাবে, নাহলে আবার ওখানে প্রথম থেকে পড়তে হবে। ক্লিয়ার আছে এটা? আজকে এই পর্যন্ত 4টে এফেক্ট পড়িয়ে দিলাম। পরের ক্লাসে আমরা পড়বো নিউক্লিওফিল ইলেকট্রোফিল, শুনে নে ভালোভাবে। পরের ক্লাসে আমরা কি পড়বো? ইলেকট্রোফিল, নিউক্লিওফিল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর ইন্টারমিডিয়েটস। ইন্টারমিডিয়েটস এ বেশি ডিটেইলে সময় নিয়ে আমি যাবো। ইন্টারমিডিয়েটস আমি জাস্ট সামারি করে তোমার পেজে লাস্টে গিয়ে দেখা, একটা পুরো চার্ট বানিয়ে দিচ্ছি, ওইটুকু আমরা জাস্ট টাচ করবো, ঠিক আছে রে? ক্লিয়ার? এবার যাদের ডাউটস আছে চলে, বাকিরা ছুটি কর।